লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার এক ফোঁটা লেবুর রস। ও মাসি, একটা ডিম ভাত দাও। মাসি, একটা মাংস ভাত দেবে? মাসি, আমায় সবজি ভাত। আজ শনিবার। বিমলার শ্বশুর খুব বুদ্ধি করে দুটো কারখানার মাঝে এই গুমটিখানা খুলেছিল। আগে পান বিড়ি এসবই বিক্রি হতো। বিমলাই বুদ্ধি করে ওপরে ছাউনিখানা দিয়ে চা পাউরুটি ঘুগনি এসব শুরু করেছিল। তখন থেকে সারাদিন ধরে ছোটখাটো অর্ডার আসতেই থাকে বিমলার গুমটিতে। বিমলার মেয়ে সোহিনী ছোট থেকেই বড্ড চৌখস পড়াশোনায়। বিমলা আর ওর স্বামীর ইচ্ছে ছিল মেয়েটা ৫-৬খানা পাশ দিয়ে বাইরে যাক পড়তে। তার জন্য কষ্টও করেছিল দুজন। কিন্তু মেয়ে পড়াশোনা করতে করতে জানালো কি সব রান্না নিয়ে পড়াশোনা করবে। শুনে হেসেও ছিল বিমলা খুব। মেয়েদের রক্তে রান্না ও আবার টাকা দিয়ে কেউ শেখে? সেই পড়ার আবার কত খরচ। কিন্তু হাল ছাড়েনি বিমলার স্বামী। মাসি, আজ আলু পোস্তটা মাস্ত হয়েছে। নতুন কোনো মশলা দিয়েছ নাকি? এক খদ্দেরের কথা বিমলা চটে বলল, মুখ পোড়া, আলু পোস্ত, পোস্ত ছাড়া কি দেব? বলেই মনে পড়ল ওর গুমটিতে এখন অনেক ধরনের মশলা আছে যার নাম ও কখনো শোনেনি। চা পাউরুটি ছেড়ে বিমলার গুমটি এখন লোকজনের ভাতের দায়িত্ব নিয়েছে। মাসি, আজ রুই মাছটা কি রেঁধেছ গো? আরেক প্লেট ভাত দাও দেখি। একজন বলতেই আরেকজন বলল, ডিমটাও ফাটাফাটি। পিছনের গুমটি রান্নাঘর থেকে সোহিনী শুনছিল ওর রান্নার প্রশংসা। প্রতিদিন নতুন ধারায় রান্না করেও। আজ আলু পোস্তে একটু কালো জিরে আর রাঁধুনি মিশিয়ে গুঁড়ো করে দিয়েছিল। রান্নার শেষে কাঁচা সর্ষের তেল আর এক ফোঁটা লেবুর রসও দিয়েছিল। শেষের এক ফোঁটা লেবুর রসেও দেখেছে দারুণ স্বাদ আসে। রান্না নিয়ে প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট চলে ওর। ইচ্ছে ছিল হোটেল ম্যানেজমেন্ট পড়বে। দুম করে বাবার ক্যান্সার হলো, আবার মরেও গেল। জমানোটুকু ওতেই ঢেলে দিয়েছিল সোহিনী। কি হবে আর পড়াশোনা করে? মা ঠিকই বলে, রান্না মেয়েদের রক্তে আছে। ও মাসি, আজ পনিরের ঝোলটা এক প্লেট রেখে দিও, রাতে বাড়ি নিয়ে যাব। দারুণ হয়েছে। তোমার রান্নায় রোজ রোজ নতুন স্বাদ আসছে আজকাল। এত ছেলেদের সামনে মেয়েকে বের করে না বিমলা। পেছন থেকে রান্নার প্রশংসা শোনে সোহিনী। রান্নার শেষের এক ফোঁটা লেবুর রসের মতোই এই প্রশংসাগুলো ওর জীবনে নতুন স্বাদ আনে। এতেও নতুন করে স্বপ্ন দেখা যায়, একটা বড় রেস্টুরেন্টের স্বপ্ন। আজ বুধবার, এই দিনটায় মোটামুটি সবাই আমিষ খায়। তাই তো আজকের দিনটায় সোহিনী নিজের হাতে বাজার করে ঘুরে ঘুরে। বাজারে কত রকম মাছ, রুই কাতলা ছাড়াও পার্শে, পাবদা, মৌরলা আর কই, তেলাপিয়া, এত রকম মাছ কখনো দেখেনি সোহিনী। বাড়িতে মাছ বলতে চুনো মাছ বা খুব বেশি হলে কাটাপোনা। বেশিরভাগই ডিম দিয়ে আমিষের স্বাদ মেটাতো বিমলা। হাতে টাকা থাকলেও কখনো মাছ কিনে খেয়ে সেটা নষ্ট করতে দেখেনি সোহিনী মাকে। কিন্তু সোহিনী যে অন্য ধারার, ওর যে রান্নার নেশা। আর তাই তো বাজার করার সময় আর কিছু ভাবে না। মঙ্গলবারে টাকাটা কিছুতে নিতে দেয় না সোহিনী বিমলাকে। পুরোটা নিয়ে বুধবার বাজারে আসে। যদিও মাছ বাজারে দোকান ধরা আছে সোহিনীদের, বিমলাই ধরে রেখেছে। যত সস্তার মাছ সরিয়ে রাখে নন্দদা ওদের দোকানের জন্য। এটা অবশ্য নন্দদার দোষ নয়, বিমলা যেমন বলেছে সেরকমটাই করেও। সোহিনী কিছুতেই বোঝাতে পারে না এতে দোকানের মান পড়ে যাচ্ছে। বলতে গেলেই বিমলার অন্যরকম যুক্তি, এই বাজারে অত বড়লোকি চালে দোকান চালানো যায় না। কি হবে এদের খুশি করে? সেই তো ডিম ভাত ৫০ টাকা, ১০ টাকা বাড়ালেও হাজার কৈফিয়ত। তারপর আবার পাশে নতুন দোকান খুলেছে বাঙালিয়ানা, সব পিলপিল করে ছুটবে ওই দোকানে। বিমলার কথা একদম ফেলে দেওয়া যায় না। সত্যি পাশে আরেকটা হোটেল খুলেছে বাঙালিয়ানা। সত্যি কারখানার লোকজন টেস্ট নয় টাকা দেখে। তাও সোহিনীর মন যেন মানতে চায় না। বাজারে ঢুকেই বাদিকে নজর পড়ল ডাবের দোকান। তখনই মাথায় আসলো ডাব চিংড়ির কথা। খায়নি কখনো সোহিনী, রান্নাও করেনি। আজ কি করবে একবার? অল্প করেই করলো না হয়। চিংড়ি তো নন্দদার দোকানে এমনিতেই পাবে, আর মশলা সেটা তো সোহিনী রান্নাঘরে উপচে পড়ছে। কিন্তু কি কি মশলা দিতে হবে সেটাই জানে না সোহিনী। তাহলে ভাবতে ভাবতে চলে এসেছে সোহিনী নন্দর দোকানে। সকাল ৭টা সবে, তার মধ্যে ভিড় জমে গেছে নন্দর দোকানে। ভালোই হয়েছে, সকাল সকাল ধার বাকি নিতে ভালো লাগে না। যদিও মাসের শেষে প্রায় ১০০০ বেশি পেমেন্ট দেয়, তাও সকাল সকাল ধার বাকি নিতে ভালো লাগে না। এটা অফিস যাত্রীদের ভিড়, যারা ৯টার ট্রেন ধরবে বলে ৭টার মধ্যে ব্যাগ নিয়ে এসে হাজির। মাছটা কিনে রান্নাঘরে ছুঁড়েই স্নানে।
আর ততক্ষণে বউ সেটা নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের পেট অবধি তেল ছেড়ে দেবে। ঘরের বউদের এই ছবিটা সোহিনী দেখেছে যখন কিছুদিন একটা বাড়িতে পড়াতে যেত তখন। বাচ্চাটা 2.5 বছর বয়স। ওকে অ আ ক খ শেখাতে হবে, কিন্তু সকাল 8টার মধ্যে ঢুকতে হবে। প্রথমে বোঝেনি সোহিনী ওনারা টিচার নয়, একজন আয়া খুঁজছিল। যখন উনি রান্না করবেন ছেলেকে আটকে রাখতে হবে। ওই বাড়িতে বসে রান্নার হরেক রকম গন্ধ নাকে আসতো ওর। সেখান থেকেই বোধহয় রান্না করার প্রবণতা, ভালোবাসা, ইচ্ছে। এই সোহিনী, দাঁড়িয়ে আছিস কেন কোণে? আয় আয়, কি নিবি নে, তুই এখন সেলিব্রিটি মানুষ। দূর থেকে মাছ কাটতে কাটতেই নন্দ বলছে। পাশে বড় বড় চোখ করে দেখছে অনেক মানুষ, হয়তো অবাক হয়ে ভাবছে এরকম এচড়ানো চুড়িদার, মাথা ভর্তি তেল তেলে চুল, হাতে বাজারে ঢাউস ব্যাগ, সে কিনা সেলিব্রিটি। সোহিনী যদিও অবাক হয়নি, নন্দদার এরকম বোকা বোকা ছন্ন ছাড়া কথা বলার স্বভাব আছে। চিংড়ি তুলেছ নন্দদা? পাত্তা না দিয়ে বলল সোহিনী। নন্দ হেসে পাশের পলাশকে বলল, বললাম না আজ ওরা চিংড়ি নেবে। পলাশও খুব খুশি, কিছু বুঝতে পারছে না সোহিনী। অন্যদিন ওরা পাত্তা দেয় না, আজ হলো কি এদের? নে নে, তোর জন্যই চিংড়ি তুলেছি, ইলিশ আছে, নিয়ে যা, জমিয়ে রান্না কর দেখি, নাম হোক সন্তোষপুরের। আচ্ছা, এই কি বিমলা মাসির ভাতের হোটেলের সোহিনী? পাশেই একজন যিনি মাছ নিতে এসেছে জিজ্ঞেস করলো নন্দকে। নন্দ মাথা নাড়িয়ে বলল, বিমলা মাসির দোকান, আজ থেকে মাছ যায় আমার দোকান থেকে। সোহিনী এতক্ষণ ধরে সবটা শুনছে, কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না এরা কেন এসব বলছে, কি ব্যাপার। সোহিনী দেখলো ওর হাত থেকে ব্যাগ নিয়ে চিংড়ি, ইলিশ আর সব মাছ ভরে দিচ্ছে নন্দ। মা জানলে তো কেলেঙ্কারি হবে, হায় ভগবান। লোকজন এমন আলোচনা করছে যে নাও করতে পারছে না সোহিনী। উল্টে ভাবতে বসে গেছে ইলিশের ভাপা, ডাব চিংড়ি, আলু বেগুন বড়ি দিয়ে আর মাছ। কতটা হলো নন্দদা আজ? জিজ্ঞেস করলো সোহিনী। নন্দ হেসে বলল, 4.5। সোহিনী যেন হোঁচট খেলো, ব্যাগ ফিরিয়ে বলল, এত কিছু নেব না, তুমি রেখে দাও। নন্দ ধমক দিয়ে বলল, নিয়ে যা পাগলি, আজ থেকে যদি লোকজন আসতে শুরু করে কি খাওয়াবি, ওই রুইয়ের ঝোল? সোহিনী বিড়বিড় করে বলল, কে আসবে আজ? আর কেনই বা আসবে? ওই তো কারখানার সাইরেন বাজলেই দল বেঁধে আসবে কারখানার কর্মচারীরা। সোহিনী আনমনা হয়ে বলতে নন্দ বলল, দূর, তোর মনে হয় কালকের পর শুধু এরাই আসবে? কয়েক লক্ষ লোক দেখেছে, সেখান থেকে জনা 10 তো আসবেই। আর আজকাল তো এরকম হুজুকে লোক ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কি হয়েছে কাল? আমার তো মাথা মুন্ডু ঢুকছে না। সোহিনী একটু রেগে বলতেই নন্দ বলল, ফোনটা বের করে ফেসবুকটা খোল। সোহিনী ফোন বের করতে পলাশ দাঁত বের করে হেসে বলল, ল্যা, এর তো বোতাম ফোন, এতে আবার ফেসবুক। সোহিনীর একটু খারাপ লাগলো। তাড়াতাড়ি ছোট ফোনটা লুকিয়ে ফেললো ওড়নার ফাঁকে। তাইও জানে না কি চলছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ভালো খাবার গ্রুপটায়। এ আবার কি গ্রুপ? সোহিনী বলতেই তাড়াতাড়ি নন্দ ধরিয়ে দিল ওর ফোনটা। আজ চলে এসেছি সন্তোষপুরের রাসমণি মোড়ের দোকান, বিমলা মাসির ভাতের হোটেল। গাইস, যদি সম্ভব হয় একবার আসবেন। দেখে ভক্তি লাগবে না, কারণ সেখানে আড়ম্বর নেই, জাঁকজমক নেই, কিন্তু আলু পোস্ততে মায়ের হাতের স্বাদ আছে, ডিমের পাতলা ঝোলে ভালোবাসা আছে, মাছের পিসে আন্তরিকতা আছে। কি দেখছে সোহিনী এটা? ওই তো মা টেবিলে বসে আছে, ওই তো সময় দা, রতন দা, এরা খাচ্ছে, কিন্তু কাজটা করলো কে? মনে পড়লো সোহিনীর প্রায় 1 মাস আগে মা চিৎকার করলো, ওই মুখ পোড়া, ভিডিও করছিস কেন, থামা বলছি। কিন্তু সে যে থামেনি, আজ তার প্রমাণ পেল সোহিনী। বিমলার সবেতেই আপত্তি, মেয়েকে সামনে আনা, দোকানের ভিডিও করা, সবেতেই নাকি নজর লেগে যাবে। এটা কারখানারই কারোর কাজ, হয়তো রাতের দিকে এইসব করে। যাই হোক, মনটা কেমন করছে সোহিনীর। মাকে এত লোক দেখেছে, ওরা বলছে কয়েক লক্ষ, কে জানে, কিন্তু দোকানের কোনো নাম নেই সোহিনীদের। কি সুন্দর নাম দিয়েছে লোকটা, বিমলা মাসির ভাতের হোটেল। সত্যিই তো, আজ থেকে যদি লোক আসা শুরু করে। আগে দোকানে গিয়ে একটা পিস বোর্ডে রং পেন্সিল দিয়ে নামটা লিখে মাথার দেওয়ালে আটকে দিতে হবে। এই ফেসবুকে ওদের দোকানের নাম হলো, এতে কি হবে জানে না সোহিনী, কি হয় তাও জানে না। ও শুধু জানে কাস্টমার এলে তাকে বেঁধে রাখতে হবে রান্নাঘরের হরেক রকম মশলায়, আর তারা যখন প্রশংসা করবে ভেতর থেকে কান পেতে শুনবে সোহিনী। এই প্রশংসাগুলোই তো ওর জীবনে নতুন স্বাদ আনে, আবার স্বপ্ন সাজবে চোখে। এই বিমলা মাসির ভাতের হোটেল একদিন রেস্টুরেন্ট হবে। নন্দদা, তোমার ফোন থেকে একটু ডাব চিংড়ি রেসিপিটা বের করে দেবে, আজ বানাবো। লজ্জা না পেয়ে বলল সোহিনী। জীবনে দাঁড়াতে গেলে লজ্জা পেলে চলবে না, কে বলতে পারে কাল আবার ফেসবুকে ওর ডাব চিংড়ির ঝড় উঠবে না, আর তাতেও আরেক ধাপ এগিয়ে যাবে নিজের স্বপ্নের পথে।
আজ রবিবার, পাশের কারখানাগুলো বন্ধ থাকে আজ, তাই আজকের দিনে সোহিনীর সেরকম চাপ থাকে না কাজের। দোকান খোলে, রান্না হয়, সবই চলে, কিন্তু খুব মাপা মাপা। কারণ কারখানা বন্ধ মানে বিমলার গুমটিটা কেমন মাছি মারে। হাতে গুনে 10-12 জন আসে কি আসে না। সোহিনী ব্যাগ ভর্তি সবজি কিনে সবে ঢুকেছে গুমটিতে। সবজি বাজারটা মোটামুটি রবিবার সেরে রাখে সোহিনী। ফ্রিজে জায়গা খুব নেই বলে শুধু মাছটাই যা দিনে দিনে আনতে হয়, তাও এই সপ্তাহের অনেক মাছ ফ্রিজে রাখা আছে। ইলিশ মাছ তো যা এনেছিল সবটাই ধরা রয়েছে। কি ভাগ্যিস নন্দদার কথায় সব মাছ রান্না করে রাখেনি, শুধু ডাব চিংড়িটাই করেছিল। নন্দদা যেভাবে বলেছিল লক্ষ লক্ষ লোক নাকি দেখেছে বিমলা মাসির ভাতের হোটেলের ভিডিও, লোকজন ভরে যাবে দোকান। সেই মতোই তো সেদিন এসে পিচবোর্ডে নামটা লিখে বাইরে ঝুলিয়েছে সোহিনী। কালো কালি দিয়ে বড় বড় করে লিখেছে বিমলা মাসির ভাতের হোটেল। ভিডিও দেখে লোকজন সন্তোষপুরে রাসমণি মোড়ে এসে যদি চিনতে না পারে, সেই ভয় রাতারাতি কত কি করলো সোহিনী। চেয়ার টেবিলগুলো পরিষ্কার করলো, নেম প্লেট লাগালো, আবার ঘটা করে লিখলো সর্ষে ইলিশ 150 টাকা আর ডাব চিংড়ি 250 টাকা। বাজারের দাম অবশ্য জানে না সোহিনী, নিজের ভাগটুকু হিসেবে করে লিখে রেখেছে। সেদিন আবার 100 টাকা কেজি চালের ভাত করেছিল কিছুটা। সর্ষে ইলিশের সাথে ওই কম দামি চালের ভাতগুলো লাগে নাকি? তাই নিয়ে কম ঝামেলা হলো মায়ের সাথে। বিমলা কিছুতেই রাজি হয়নি হঠাৎ ইলিশ মাছ, চিংড়ি মাছ এত কিছুর আয়োজন করতে। বিমলার শুধু একটাই ভয়, পাছে নজর পড়ে যায় কারোর। তাই তো কোনো আয়োজন করে না, যেভাবে আছে ওভাবেই থাকে দোকানটা। বেঁচে থাক কারখানার কর্মচারীদের হাত ধরে। কি করবে আর সোহিনী, অগত্যা। দোকানের অর্ধেকের বেশি অধিকার তো এই বিমলারই। চা ঘুগনি পাউরুটি দিয়ে তো ওই শুরু করেছিল দোকানটা। সোহিনী তো 2 দিন হলো পর্দার পেছন থেকে হাল ধরেছে, আর সেখান থেকে রোজ রোজ স্বপ্ন সাজাচ্ছে সোহিনী। স্বপ্ন সাজালেই তো হলো না, সেটা বাস্তবে আনতে কিছু পরিবর্তনের তো দরকার। তাই তো রোজকারের সাদামাটা মেনুর সাথে ইলিশ চিংড়ি জুড়তে চেয়েছিল, কিন্তু মায়ের সাথে পেরে ওঠা খুব মুশকিল। তাই তো সেদিন লিখেও খুলে ফেলেছিল ইলিশ ভাপা 150 টাকা লেখাটা। কিন্তু আজ মনে হয় ভাগ্যিস খুলে ফেলেছিল সেদিন। সেই মঙ্গলবার নাকি কোনো ফুড ব্লগার ভিডিও পোস্ট করেছিল ফেসবুকে সোহিনীর দোকানের। আজ রবিবার, কিন্তু একটাও নতুন মুখ দেখেনি সোহিনী। ডাব চিংড়িটা তো 2 দিন ধরে ফ্রিজে রেখে রেখে শুক্রবার প্রায় জোর করেই কম দামে বিক্রি করে দিয়েছিল বিমলা। খুব কষ্ট হয়েছিল সোহিনীর। সোহিনী চেয়েছিল ওইটুকু চিংড়ি সবার পাতে পাতে দেওয়া হোক, খেয়ে ভালো লাগবে তবে তো প্রচার হবে। কিন্তু বিমলা কিছুতেই রাজি হয়নি। রান্না তো শুধু ইনকাম করবে বলে করে না সোহিনী, এটা ঘিরেই ওর যত স্বপ্ন। কিন্তু বুঝেছে সোহিনী, স্বপ্ন দেখতেও টাকা লাগে, নিজের টাকা, যেটা নষ্ট হলে কারোকে জবাব দিতে হবে না। ভাবনার ফাঁকে ফাঁকে সবজিগুলো গুছিয়ে তুলে নিল সোহিনী, ভাগ করে রাখলো। আজ রবিবার, আজকের মেনু হবে ডাল, উচ্ছে আলু ভাজা, আলু পটলের ঝোল, সর্ষে বেগুন, আলু সোয়াবিন আর আমিষে পাবদা রুই। চিকেন আর ডিম তো রান্না করাই থাকে। এই যে এতগুলো সবজি সোহিনী রান্না করবে, এগুলো মঙ্গলবার অবধি চালাতে হবে। ডিম আর মাংস সেটা বুধবার, আর সেই ঝোলেই প্রয়োজন অনুযায়ী মাছ ভাজবে আর ফেলবে। এই জিনিসটাই সহ্য হয় না সোহিনীর, লোকজনকে দিনের পর দিন বাসি খাওয়ানো। কিন্তু এটাও সত্যি, সোহিনীর পক্ষে সব রান্না রোজ করা সম্ভব না। কিন্তু তাও বড্ড কষ্ট হয় ওর। শুধু আলু পোস্ত আর পনির এই দুটো মঙ্গলবার আর শনিবার টাটকা রান্না করতে দেয় বিমলা। সকাল 8:30, আজ রবিবার, সত্যি কোনো চাপ নেই, তাই ধীরে সুস্থে সব করে। আজকের দিনে বিমলাও আসে 12টা নাগাদ। ঘরের পুজো ধোয়া মোছা সেরে তবে আসে। অন্যদিন তো সকালে চা পাউরুটি ঘুগনি নিয়ে বিমলাই বসে। কারখানার লোকজন ওই 1 কাপ চা আর পাউরুটি খেয়ে তবে কাজে যায়। রবিবার ওরা আসে না, তাই সকালে এসবের ঝামেলায় যায় না আর বিমলা। আলুগুলো কাটতে বসেছে সোহিনী। এক একটা পদে এক এক রকম আকারে আলু কাটতে হয়। আলু ভাজায় লম্বা, আলু পটলে ত্রিভুজের মতো, ডিমের গোল গোল। বিমলা অবশ্য বলে কাটতো একরকম, আলুর আবার ফ্যাশন। মায়ের কথায় খুব রাগ হয় সোহিনীর। এভাবে সবেতে নাক গলালে সোহিনীর কোনোদিন পারবে না একটা জায়গা বানাতে নিজের। আচ্ছা, কে করেছিল সোহিনীদের হোটেলের ভিডিও? মনে করছে মুখগুলো, কারখানার সব ঘেমে নিয়ে আসা মুখগুলো মনে করার চেষ্টা করছে সোহিনী। রান্নাঘর থেকে যেটুকু দেখতে পাইও তাতে কাকে সন্দেহ করবে? একটা অ্যান্ড্রয়েড ফোনও যদি থাকতো, দেখতো কে করেছে, কিংবা রান্নার ভিডিও করে ফেসবুকে দিত। কিন্তু লোকজন তো জানতো যে সোহিনীও রান্না করতে পারে, আর এই দেখানোটাই করতে দিতে চায় না বিমলা। ওর মনে হয় সবার নজর পড়তে পারে। ধুস, কিছু ভালো লাগে না। আলুগুলো সরিয়ে বেগুনগুলো কাটতে বসলো। মনটা আজ খুব অস্থির লাগছে। সেদিন মাছের দোকানে লোকজন ওর দোকানের ভিডিও নিয়ে এত নাচানাচি করলো যে আবার স্বপ্ন দেখতে শুরু করলো সোহিনী। মস্ত 3 তলা রেস্টুরেন্ট, লোকজনের ভিড়ে ঠাসা।
হোটেল ম্যানেজমেন্ট পাশ করে ছেলে মেয়েগুলো ফ্লোরে ফ্লোরে দাপিয়ে বেড়াচ্ছে, আর ক্যাশ কাউন্টারে বসে আছে বিমলা। ধুর না, বিমলাকে আর বসাবে না সোহিনী। ওখানে যদি নজর লাগার ভয় পায় রেস্টুরেন্টটা ধপ করে বসে যাবে। বরং যত নজরে পড়বে তত রেস্টুরেন্ট ভালো চলবে। দারুণ সাজাবে সোহিনী রেস্টুরেন্টটাকে। সাদা নীলের আলো থাকবে, গান বাজবে হালকা শব্দে। সবজি কাটতে কাটতে স্বপ্নে ভেসে যাচ্ছে সোহিনী। পাশে সত্যি শব্দ বাজছে, তবে হালকা নয়, বেশ জোরে। তাকিয়ে দেখলো সোহিনী পাশে রাখা ছোট ফোনটা কমলা আলো জ্বালিয়ে বেজে চলেছে। তাড়াতাড়ি ফোনটা ধরলো সোহিনী। সোহিনী বলছো? ওপাশ থেকে একজন মহিলা জিজ্ঞেস করলো। সোহিনী হ্যাঁ বলতেই মহিলা বললেন, আমি শতরূপা বলছি, ব্যানার্জি পাড়ায় থাকি। ফেসবুকে সার্চ করে ভালো হোম ডেলিভারি খুঁজছিলাম, দেখলাম রাসমণি মোড়ে তোমার একটা হোটেল আছে। ভাই আমাকে আজ 4:30-র মধ্যে কয়েকটা পদ বানিয়ে দিতে পারবে? আবার ফেসবুক? কে করছে এই সব? প্রশ্নটা মাথায় আসলেও আর ভাবতে পারছে না। সোহিনী দেখলো সবে 9টা বাজে। 4:30 মানে অনেক সময়। রান্না করবে বলেই তো ভোর দেখে সোহিনী। আবার যা যা রান্না করতে বলবে সেটা যদি মা আসার আগে সেরে ফেলে, তাহলে যেই টাকাই পাবে এখান থেকে সেটা দিয়ে না হয় ও একটা ফোন কিনবে। ফোন একটা কিনতেই হবে, জানতেই হবে পেছন থেকে কে এইসব করছে। আর তাছাড়া ফোনে ফোনে প্রচার করলে বিমলা জানতে পারবে না। ওই জগৎটা বিমলার ধরা ছোঁয়ার বাইরে। বলুন কি কি পদ বানাতে হবে? সোহিনী বলতে ভদ্রমহিলা বললেন, বেশি কিছু না, ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছ ভাজা আর সর্ষে ইলিশ, আর যদি পারো 1 বাটি পায়েস। ভদ্রমহিলা বলছে আর সোহিনী চোখের সামনে রান্নাগুলো দেখছে। পুঁই শাকে ইলিশ মাছের মাথাটা একটু বেশি ভেজে দিতে হবে, ওতে একটু কুমড়ো আর ঝিঙে দিলে ব্যাস জমে যাবে। শেষে একটু পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে ঢেকে রাখলেই ব্যাস। সোহিনী কিন্তু রান্না শেখেনি, খুব যে খাওয়া দাওয়া করা পরিবারে জন্ম তাও নয়, কিন্তু পদের নাম শুনলে রান্নাগুলো মাথায় ছবির মতো আঁকা হয়ে যায়। এটাও তো একটা বড় রাঁধুনির গুণ। পারবে বোন? শতরূপার গলায় কাকুতি। সোহিনী জিজ্ঞেস করলো, কতজনের? শতরূপা ইতস্তত করে বলল, একজনের জন্য করতে হবে। তোমার অসুবিধা নেই? তুমি যা চাইবে, মানে যতজনের জন্য টাকা চাইবে আমি দিয়ে দেব। অবাক লাগছে সোহিনীর। একজনের জন্য এত রান্না? কিন্তু কেন? বিমলা শুনলেই তো কেইমেই করবে, আর টাকা সেটাও পোষাবে না। সোহিনী অনেক ভেবে না বলতে যাচ্ছিল, বোন আজ আমার বাবার জন্মদিন। শতরূপা বলতে সোহিনী থমকালো। এই শব্দটাই ওর জীবনের দুর্বলতা। বাবা ছিল তো একটা, ওরও রোগে ভুগে শেষ। শুধু নিজে শেষ না, ওদেরও শেষ করে ছেড়েছে। বেঁচে থাকলে সোহিনী সব রান্না করে আগে বাবাকেই খাওয়াতো, আর বিমলা দেবীর দাপট একদম ঘুচিয়ে দিত। বোন আমার বাবার আজ কাজ। শতরূপা আবার বলল, বাবা আসলে 11 দিন আগে মারা গেছেন। আমার দাদারা কেউ কাজ করবে না বাবার, ওরা এটাতে বিশ্বাস করে না। আজ বাবার নামে মস্ত স্মরণ সভা হবে, কিন্তু আজ যে ঘটনাচক্রে বাবার জন্মদিনও। আমি ওনার মেয়ে। বাবা জানো ইলিশ খেতে খুব ভালোবাসতো। শেষের দিকে আমাকে খুব বলতো, রূপা আমাকে একটু ইলিশ ভাজা আর ইলিশের সর্ষের ঝোল খাওয়াবি? বম্বেতে থাকি আমি, কি করে খাওয়াই? দাদা বৌদিদের কাছে আবদার করতে পারতো না, আর কথা বলতে পারছে না শতরূপা। দুই দিকের নিস্তব্ধতা। বাবা তো সোহিনীরও খেতে ভালোবাসতো, সোহিনীও তো বাবাকে শেষের দিকে কিছু খাওয়াতে পারেনি। বাবাও ওর ইলিশ ভালোবাসতো, চিংড়ি ভালোবাসতো। হে ভগবান, কি করবে সোহিনী এখন? বাবার জন্য রান্না কিভাবে এড়িয়ে যাবে? বোন পারবে তুমি? আবার বলল শতরূপা। যা যা রান্না বললো তাতে পুঁই শাক আর পায়েসের দুধ এইটুকুই কিনতে হবে। বললে সমু ঠিক এনে দেবে। আর আশপাশ না ভেবে বলল, পারবো, ঠিক 3:30-তে লোক পাঠিয়ে দেবেন। সোহিনী বলতে শতরূপা বলল, না 4:30-তেই আসবো, আমি নিজেই আসবো। ওগুলো নিয়ে সোজা বাবাকে খেতে দিতে যাব ঝিলের ধারে। আমি ওইসব বাড়িতে নিয়ে যাব না, বাবার জন্য ওদের কোনো ঝামেলা হোক আমি চাই না। আবার গলাটা ধরে এসেছে শতরূপার। সোহিনী আচ্ছা বলে ফোন কাটতে যাবে, শতরূপা বলল, কত দেব তোমায়? তোমার গুগল পে আছে? সোহিনী বলল, ফোনই নেই, গুগল পে? টাকা লাগবে না কোনো, বাবা রান্নার জন্য টাকা লাগবে না। বাবা খাক তাহলেই হবে। 4:30-র সময় চলে আসবেন, আমি কাগজের থালায় সব গুছিয়ে রেখে দেব। বলেই ফোন কেটে দিল সোহিনী। আজ ওর দারুণ তাড়া। ফ্রিজে ইলিশ মাছ আছে, বড় দেখে 2 পিস বের করে অন্য সোহিনী। ডিমওয়ালা। বাবা যে ডিমওয়ালা মাছ খেতে দারুণ ভালোবাসতো। মনটা খুশি লাগছে সোহিনীর। এই তো স্বপ্ন পূরণ হতে চলেছে। বাবাকে রান্না করে খাওয়াবে, এটাও তোর স্বপ্নই ছিল, আজ তো পূরণ হতে চলেছে। মারা যাওয়ার পর সব বাবারাই এক হয়ে যায়। স্বপ্ন পূরণ হলো সোহিনীর। তার মানে রেস্টুরেন্ট হওয়ার স্বপ্ন সফল হতেও আর বেশি বাকি নেই। গুনগুন করে গান গাইছে সোহিনী। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন।
মাসি, আজ কি তোমার জন্মদিন? আজ যে পায়েস বানিয়েছো। মুখে ভাত নিয়ে খেতে খেতে জিজ্ঞেস করলো বরুণ। এই বরুণ বিমলা মাসির ভাতের হোটেলের বহুদিনের কাস্টমার। যবে থেকে দোকান তবে থেকে বরুণ। তবে লোকটার বাঁকা বাঁকা কথা আছে, সাথে আছে অধিকার বোধের একটা চেষ্টা। কিন্তু তাও বিমলার এই বরুণকে খুব নিজের মনে হয়। মনে হয় এ হয়তো বিমলার ভালো চায়। কম ওঠানামা তো দেখেনিও বিমলাদের। এই সোহিনীর বাবা মারা যাওয়া থেকে পাশে পাশে একজন আত্মীয়কেও পায়নি বিমলা। আজ কদিন ধরে খুব অস্থির বিমলা মেয়েটাকে নিয়ে। বরুণকে খুব বলতে ইচ্ছে করছে সোহিনীর কথা। মেয়েটা আজ কয়েকদিন ধরে কেমন যেন বদলে গেল চোখের সামনে। সেই যে এক রবিবার দোকানে আসতে পারেনি বিমলা, ঘরের কাজকর্ম সেরে গাটা এমন ম্যাচ ম্যাচ করছিল, ঘুমিয়ে পড়ছিল। রবিবার বলেই বোধহয় এত উদাসীন ছিল, কারণ ওই দিনে সেরকম কোনো কাস্টমার আসে না। তাই বলে একটাও আসবে না বিশ্বাস হচ্ছিল না বিমলার। সোহিনী বলল সেদিন নাকি একজন কাস্টমারও আসেনি খেতে। সে আবার হয় নাকি? বিশ্বাস হয়নি বিমলার। কিন্তু মেয়ের মুখের ওপর কিছু বলেনি। উল্টে রাতে গিয়ে একটা মস্ত ফোন এনে দেখালো ওকে নাকি ওর বন্ধু পলা দিয়েছে কিছুদিন ব্যবহার করতে। সত্যি বিশ্বাস হয়নি। ওই রোববার আদৌ ও দোকান খুলেছিল কিনা সন্দেহ। আজকালকার মেয়েদের বোঝা দেয়, জিজ্ঞেস করতেই পারে আশেপাশে লোকজনকে, কিন্তু ওপর থেকে থুতু ফেললে নিজের মুখেই এসে পড়বে। ও মাসি, কি ভাবছো এত? তোমার তো এখন সুখের সময় গো। কত লোক জানে তোমার নাম বিমলা মাসির ভাতের হোটেল। সন্তোষপুরের রাসমণি মোড় তো তোমার জন্য বিখ্যাত। আর ওই যে ব্যানার্জি পাড়ার বুড়োটা, কি যেন নাম, সদানন্দ, মারা যাওয়ার পর যে মরা মানুষের নামে খাবার দেয় ঝিলের ধারে, সেই সব তো তোমার মেয়ে রান্না করে দিয়েছে। কত কত আইটেম, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছ ভাজা, মাছের সর্ষের ঝোল, পায়েস। শালা বুড়োটা মহা খচ্চর ছিল। কি জ্বালাতো ছেলেগুলোকে, ছেলের বউকে। আমার বাড়ির পাশেই তো থাকতো, বিছানায় পেচ্ছাপ করে রাখতো, তাকে আবার রান্না করে খাইয়েছে তোমার মেয়ে। বরুণ বলছে আর হাসছে। কি বলছে এইসব বরুণ? ইলিশ মাছ কম ছিল, 4 পিস। সেটা দেখেছে বিমলা। জিজ্ঞেস করতেই সোহিনী বলল সেদিন পলা এসেছিল, তাই দুজনে দুটো খেয়েছে ভেজে। কিছু বলেনি বিমলা। খাক, সারাদিন নিজের হাতে রান্না করে, একটু খেতে মন চায়। কিন্তু এ তো অন্য গল্প শুনছে। কিছু একটা ভেবে বিমলা বলল, এটা কবেকার ঘটনা জানো? ইচ্ছে করে যেনটা যোগ করলো, এমন ভাব করলো ও সব জানে, শুধু দিনটা মনে পড়ছে না। বরুণ বলল, ধুর, কি করে জানবো? মনে আছে নাকি? বুড়োর মেয়ে ওই তো ফেসবুকে পোস্ট করেছে, কি প্রশংসা তোমার নামে। আমার নামে? জিজ্ঞেস করলো বিমলা। বরুণ দাঁত খোঁচাতে খোঁচাতে বলল, আরে ওই হলো বিমলার ভাতের হোটেল। মেয়েটা যেমন ন্যাকা তেমন ওর লেখা কথাগুলো। বাচ্চা মেয়েটার কাছে আমি কৃতজ্ঞ। ও যদি না থাকতো বাবা, তোমাকে আমার আর ইলিশ খাওয়ানো হতো না। বাবা জানো, মেয়েটা একটা টাকাও নিল না। বলল ওর বাবাকে অনেক কিছু খাওয়ানোর ছিল। বলেই হাসলো ফ্যাক করে বরুণ। টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধের মতো ব্যাপারটা, বলছে আর হাসছে। রাগে হাত পা নিষ্পিস করছে বিমলার। ওটা সেই গত রবিবার হয়েছিল তো? বিমলা জিজ্ঞেস করতে বরুণ হাত ধুয়ে ফোন বের করে খুঁজতে থাকলো শতরূপার পোস্টটা। এতটাই ভাইরাল হয়েছে পোস্টটা যে বেশি খুঁজতে হলো না, পেয়ে গেল। দেখে বলল, 17 তারিখ মানে গত রবিবার। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। রবিবার একটাও লোক আসেনি, পলা এসেছিল মানে সব গল্প ফেদেছে সোহিনী। ফোনটাও তো লুকিয়ে গেছে, শুধু বিমলা দেখে ফেলেছে তাই। এত রান্না করেছে ঘরের থেকে টাকা নিয়ে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেও। একটা দিন ভরসা করা যায় না। বুকটা ফেটে যাচ্ছে বিমলার। ওর বাবা মারা যাওয়ার পর দিন রাত খেটে এই দোকানটাকে দাঁড় করিয়েছে এভাবে বিলানোর জন্য। মাসি, মেয়েকে তো পর্দার আড়ালে রেখে দাও। কারখানা ছেলেরা ভালো না। তোমার মেয়ে স্বাস্থ্যবতী, ফর্সা, সুন্দরী, পাছে ওদের নজরে পড়ে। ওদিকে ও যে পর্দার পেছন থেকে খেলছে সেটা তুমি বুঝতে পারছো না। ফিসফিস করে কথাগুলো বলল বরুণ। ঘড়িতে এখন 3টে। এই সময় কারখানার ছেলেরা সব খেয়ে চলে যায়, শুধু বরুণ শেষে আসে খেতে। ও বেশ ভালো পোস্টে আছে কারখানায়, তাই ওর কোনো আলাদা নিয়ম নেই। যখন তখন ওর টিফিন টাইম। এই সময় ফাঁকা থাকে, তাই তোমায় শর্ত করতে এলাম। সারাদিন ফেসবুকে তোমার মেয়ে ভিডিও করে যাচ্ছে, লোকজনের নজর খারাপ। কিছু হয়ে যায় যদি? মেয়েকে জিজ্ঞেস করো সুজনটাকে। বলেই আর দাঁড়ালো না বরুণ। ওর কাজ শেষ, এইটুকুই তো জানানোর ছিল ওর। এত অপমান কারখানার ছেলেদের। কেন? ও কম পড়াশোনা জানে বলে মানুষ নয়? আর যদি বিমলা বলতো, এই বরুণই উদ্ধার করে দিত সোহিনীকে। মেয়েটা একটু লেখাপড়া জানে বলে কম দেমাগ বুড়ির? ভাবতে ভাবতে যাচ্ছে বরুণ। দাদা, এখানে বিমলা মাসির ভাতের হোটেলটা কোথায়? 3টে ছেলে আর 2টো মেয়ে এসে জিজ্ঞেস করলো বরুণকে। সদ্য খেয়ে এসে সবে সিগারেটটা ধরিয়েছে। তেতো মুখে জানি না বলল বরুণ।
এই দেখুন, এবার মৌরি গুঁড়ো হিঙের সাথে যে মিশিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে এটা এবার তেলে আদাটা ভাজা হলে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে লাল হলে আবার সেদ্ধ করা বিউলির ডালটা দিয়ে দেব। আসলে রান্না করতে করতে বুঝেছি একটু ভেজে দেওয়া বা কাঁচা দেওয়া, একটু লাল হয়ে যাওয়া, একটু কালো, সবেরই আলাদা আলাদা টেস্ট হয়। একই রান্না আপনি করে দেখুন, তেলে মৌরি ফোড়ন দিয়েই আদা দিয়ে হিং দিন, তাতে যে বিউলির ডালের টেস্ট হবে আর একটু জলে হিং আর মৌরি গুঁড়ো মিশিয়ে যা টেস্ট হবে, দুটো আলাদা। এই দেখুন, কথা বলতে বলতে এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন, ব্যাস ঢেকে দিন। উফ, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আমার হাতে রান্না খেতে হলে চলে আসুন না একদিন বিমলা মাসির ভাতের হোটেল, 110-এর বীর আসমণি মোড়, সন্তোষপুর। না ভাই, আমার দোকানের কোনো সরঞ্জাম নেই, একদম ঘরোয়া পরিবেশে স্টিলের থালায় ভাত বেড়ে খেতে দেব, আপ্যায়ন আছে, আসবেন কিন্তু। আমি সোহিনী, আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। বলেই বন্ধ করে দিল ক্যামেরাটা সোহিনী। এবার ভিডিওটা পলাকে পাঠিয়ে দেবে, ওই এডিট করে ঠিক করে দিলে রাতে ফেসবুকে পোস্ট করবে। আজকাল বেশ ভালো লাগে সোহিনীর, ফোনটা যেন ওকে জীবন দিয়েছে। কে বলে আত্মীয় মানি পরিচিত। সেদিন শতরূপাকে একবার বলেছে সোহিনী ওর ফোন নেই, গুগল পে কিভাবে থাকবে। সেদিন বাবার জন্য রান্না করা খাবার নিতে আসার সময় একটা ফোন দিয়ে গেছিল, হয়তো বাবার জন্য বানানো রান্নার দাম এটাই। কারণ সোহিনী তো ক্যাশ নিতে চায়নি, কিন্তু ফোনটা দেখে আর না করেনি সোহিনী। হাতের লক্ষ্মী পায়ে ঠেললে আর লক্ষ্মী আসবে না। এমনিতেও সেদিন দোকানটা সামনে থেকে বন্ধ মতো রেখেছিল, কারণ অত রান্না করতে অসুবিধাই হতো সোহিনীর। আর সেদিন যখন বিমলা আসেনি দোকানে, সেই সুযোগটা কাজে লাগিয়েছে। ফোনটা হাতে পেয়ে পলাকে ফোন করেছিল, ছুটেও এসেছিল মেয়েটা। ফোনটা খুব দামি না হলেও ওর কাজ চলে যাবে। সেই দিনই পলা সিম এনে ফেসবুকে অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সব খুলে দিল। ভেবেছিল মায়ের থেকে লুকিয়ে রাখবে ফোনটা, কিন্তু পারেনি। কি করে পারবে? ওর যে সারাক্ষণ ফোন দেখতে ইচ্ছে করে, ভিডিও করতে ইচ্ছে করে, ওকে খুঁজতে ইচ্ছে করে। আজ বিমলা মাসির ভাতের হোটেলের পেজটায় যে 1 সপ্তাহে 800 ফলোয়ার, সেটা তো ওই মানুষটার জন্যই, যে কিনা আগে থেকে সোহিনীকে পরিচয় করিয়ে রেখেছে। অনেক খুঁজেছে সোহিনী, কিন্তু কারোকে সেভাবে চোখে পড়ছে না। এত শুভাকাঙ্ক্ষী কে আছে ওর? ঘড়ি দেখলো সোহিনী, 4টে বাজতে চলেছে। ওরা যে বললো 3:30তে আসবে, সেই মতোই তো সব গুছিয়ে রেখেছে সোহিনী। বাদিকে টেবিল চেয়ারটা পরিষ্কার করে তাতে সুন্দর ম্যাট পেতে স্টিলের থালা গ্লাস রেখেছে। ওই সময় মোটামুটি ফাঁকা হয়ে যায়। ডান দিকে শুধু একজন, আর বরুণকে খাচ্ছিল। ওই এক অসহ্য লোক, এমনভাবে দেখে যেন চোখ দিয়ে গিলে নেবে। সোহিনী একদম চায় না ও আসুক, আর বিমলা যেন ওকে ঘিরেই বেঁচে আছে। সুজনকে দরজার সামনে থেকে বিমলার চোখ দুটো আগ্নেয়গিরির মতো মনে হচ্ছে। সুজন? সুজন কে মা? কেন জানতে চাইছে? কোথায় সুজন? বিমলা তাকিয়ে আছে দেখে সোহিনী জিজ্ঞেস করলো, কে সুজন? ন্যাকামি করিস না, তলে তলে এত দূর? হুঙ্কার করছে বিমলা। কেউ আছেন? হঠাৎ আওয়াজ পেয়ে মা মেয়ে দুজনে বেরিয়ে এলো। সোহিনী এগিয়ে এসে বলল, আসুন, দেরি হলো? ওদের মধ্যে থাকা একটি মেয়ে বলল, ম্যাডাম, পরিচিতি পেতে গেলে নামটাকে তো একটু হাইলাইট করবেন। আমরা তো এর সামনে দিয়ে দুবার ঘুরে গেলাম, আপনাকে কল করছি, বলছে ফোনটা অফ। এতক্ষণে ওপরে লেখাটা চোখে পড়ল, বিমলা মাসির ভাতের হোটেল। সোহিনীর মনে পড়ল ও সিমটা অফ রেখে অন্য সিম দিয়ে ভিডিও করছিল। মা, এনারা ফুড ব্লগার। কলকাতার আনাচে কানাচে যত গুমটি আছে, তাদের যে যে স্পেশাল মেনু আছে সেগুলো নিয়ে পোস্ট বানায়, রিলস বানায়। আমাকে ওরা মেসেঞ্জারে মেসেজ করে বলল আজ আসবে। জিজ্ঞেস করলো বাঙালি রান্নার কোনগুলো আমি ভালো পারি। আমি বলেছি বিউলির ডাল আর আলু পোস্ত, সাথে ফুলুরির ঝাল। বিমলা কিচ্ছু বোঝে না এইসবের, এই বাড়াবাড়ি ভালো লাগছে না। বেশ তো দিন আনছে, দিন খাচ্ছে, অল্প অল্প জমিয়েছে। ঠিক করে রেখেছে এই বরুণের হাতে মেয়েকে তুলে নিশ্চিন্ত হবে। কিন্তু হায় রে কপাল, এইসব কি হচ্ছে ওর সাথে? বিমলা মাসির ভাতের হোটেল চাইনি বিমলা এত কিছু, শুধু দুমুঠো ডাল ভাত চেয়েছিল, সাথে একটু সুখ। বিমলা দেখলো সোহিনী কি হাসছে খুশিতে, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ক্যামেরা খুলে কত কি কায়দা করছে। কে জানে এর পরিণতি কি? ভালো হলে ভালো, আর না হলে ভরসা করতে পারে না বিমলা। নতুন প্রজন্ম, এদের ভরসা করতে পারে না একদমই। বিশ্বাস হয় না ওরা যেটা করছে ঠিক করছে, খালি মনে হয় সব ভুয়ো, সব খারাপ। চারিদিকে তো কম দেখে না। ভেবেছিল ওর মেয়েটা অন্যরকম, গর্ব করতো, কিন্তু হায় রে গর্ব। রাখো দিদি, এইটুকু রাখো প্লিজ। মেয়েটা বলতে সোহিনী বলল, আরে আমার দোকানটার প্রচার করে দাও তাহলেই হবে, সেটা আমরা করব। আজ যখন বনভোজন দাঁড়িয়েছি, বিমলা মাসির ভাতের হোটেলকে চিনবে সবাই। তুমি শুধু ওই 2000 টাকাটা রাখো। আগে একটা বড় সাইনবোর্ড বানাও, তাতে জলজল করুক বিমলা মাসির ভাতের হোটেল। বিমলা দেখছে ছেলেমেয়েগুলোর চোখেও স্বপ্ন। এই প্রজন্ম ঠিক না ভুল জানে না বিমলা, তবে ওরা অনেক আন্তরিক। লোকের দুঃখে কাঁদতে জানে, ভালোবাসতে জানে, স্বপ্ন দেখতে জানে। কে জানে, হয়তো ভালো হবে সব। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছে বিমলা। দিদি, ফুলুরির ঝালটা দারুণ হয়েছে।
ওদেরই একজন বলল। সোহিনী হেসে বলল, এগুলো রান্না নয়, এই ফুলুরির ঝোল আমার স্বপ্ন, আমার এক একটা ইচ্ছে দিয়ে বানানো ভালোবাসার ফসল। এটা ভালো তো হবেই। সোহিনী দু চোখ ভরে দেখছে ছেলে মেয়েগুলো কি সুন্দর খাচ্ছে ভালোবেসে ফুলুরির ঝাল। এই একটা লুচি দে তো আমায়। প্রায় ছিনিয়ে টিফিন বক্স থেকে নিয়ে নিল বাচ্চা ছেলেটা। মেয়েটি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো। কেঁদেই যাচ্ছে, কান্না যেন আর থামে না। ছিচকা দুনে একটা, নে তোর লুচি তুই খা। ছুঁড়ে ফেলে দিল বাচ্চা ছেলেটা। একটা বড় টিফিন বক্সে ভর্তি করে কত রকম টিফিন আনে ছেলেটি। তাও যে কেন মেয়েটার টিফিনের দিকে নজর বোঝে না মেয়েটা। কোনো দিন 3টে শুকনো পাউরুটি, তার মধ্যে দুধের সর মাখিয়ে চিনি দিয়ে টিফিন দেয় মেয়েটার মা। ঘরে যেটুকু থাকে ওই দিয়ে গুছিয়ে টিফিন বক্স ভরে দেয়। কিন্তু ছেলেটা, ওর টিফিন বক্সে থাকে ফল, মিষ্টি, চাউমিন, কত রকমারই ওর টিফিন। তাও মেয়েটার খাবারই লোভ দেয়। মেয়েটা কি করে বলবে সকাল থেকে না খেয়ে এসে ওইটুকু খেয়েও থাকে? কিন্তু তাও একবারও ছেলেটা টিফিনের দিকে তাকায় না। দুধের সর মাখানো পাউরুটিতে সবে কামড় বসিয়েছে মেয়েটা। ছেলেটা এসে জিজ্ঞেস করলো, কি রে ছিচকা দুনে, আজ যদি টিফিনটাও তোর খাই, তুই কি আবার কাঁদবি? ছেলেটার বলার মধ্যে এমন একটা মিষ্টি শব্দ ছিল যে না বলতে পারেনি মেয়েটি। দুটো পাউরুটি ছেলেটাকে দিয়ে দিয়েছিল, বলেছিল, নে পেটুক তুই খা। সেই থেকে ভাবের শুরু। মেয়েটা পেটুক বলে ডাকতো ছেলেটাকে, আর ছেলেটা ছিচকা দুনে। কোন ক্লাস তখন? 2 বা 3। ওই বয়সে বন্ধুত্ব হয়, কোনো প্রেম ট্রেম হয় না, নিখাদ বন্ধুত্ব। আর যখন সোহিনী দেখেছিল অত ভালো ভালো খাবার এনেও সুজন টিফিন বক্স বন্ধ করে না খেয়ে বসে আছে, সত্যি সোহিনীর আর মনে হয়নি একা একা টিফিন খায়। বিমলা যেটুকুই দিত দুজনে ভাগ করে খেত। তুই তোর বাড়ি থেকে আনা খাবারগুলো খাস না কেন? একদিন জিজ্ঞেস করেছিল সোহিনী। ওটা একটা টিফিন, ভালোবাসা না। তোর মা যা দেয় ভালোবেসে দেয়। মুড়ি মাখাটাও যেন অপূর্ব। অত ছোটবেলায় এই কথাটার মানে বোঝার মতো বুদ্ধি ছিল না সোহিনীর। ও শুধু জানতো সুজনরা খুব বড় লোক, অনেক পয়সা, যা ইচ্ছে তাই খেতে পারে। কিন্তু সোহিনীরা গরিব, তাই ওর টিফিন সাদা মাটা। তবে মায়ের হাতের সব রান্নাই দারুণ। সোহিনী তখন জানতো না রান্নাতেও ভালোবাসা মেশাতে হয়। এই যে সোহিনী এত ভালো রান্না করে, সেটা এমনি এমনি একদমই না। কোথাও না কোথাও তার উৎস আছে। সোহিনীর জীবন, সেটার উৎস ওর মা। মা ছোটবেলা থেকে ভালো খাওয়া শিখিয়েছে বলেই ভালো রাঁধতে শিখেছে সোহিনী। সবাই বলে সোহিনীর হাতে আলু মাখারও বড্ড স্বাদ। ঘরের অন্ধকারের মায়ের পাশে শুয়ে এইসব ভাবছে সোহিনী। মায়ের পাশে মায়ের গন্ধে বড় হয়েছে সোহিনী। কিন্তু সুজন হঠাৎ একদিন স্কুলে আসা বন্ধ করে দিল। ওর মা নাকি বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই ও হস্টেলে চলে যাচ্ছে। সেই শেষ দেখেছিল সুজনকে। ক্লাস 5 মানে 10 বছর। ওই সময় মন খারাপগুলো ফ্যাকাশে লাগতো, ম্লান মনে হতো। চারপাশটা ওই দুঃখ ছাড়াও অনেক সুন্দর। দুঃখ নিয়ে বিলাপ করার বয়স ওটা ছিল না। এখনকার মতো জোরালো মন খারাপ হতো না। সুজনকে তো ভুলেই ছিল এতদিন। হঠাৎ মা যে কেন মনে করালো নামটা? সেই থেকে ফেসবুকে খুঁজে যাচ্ছে সোহিনী। সুজন ঘোষ, সুজন রায় নাকি পোদ্দার? মনে করতে না পেরে ফোন করেছিল পলাকে। সেখান থেকে শুনলো সুজন বসাক। ও নাকি এখানে এসেছে বাবার কাছে, বিশাল চাকরি করে, সামনেই নাকি বিয়ে। কে জানে শোনা থেকেই কেন এত মন খারাপ লাগছে সোহিনীর। মনের এই দুঃখগুলোর কোনো তল পায় না সোহিনী। এই বয়সে এসে মন খারাপের রোগটা যেন বেশি পেয়ে বসেছে। সুজনকে খুব দেখতে ইচ্ছে করছে সোহিনীর। সেই গোলুমলু ছেলেটা কেমন আছে কে জানে। ফেসবুকে সার্চ করতে করতে সুজনকে তো পেল না সোহিনী। উল্টে চোখের সামনে এলো বংভোজন টিম প্লে বাটন নিয়ে নাচানাচি করছে। গত সপ্তাহে ওর বানানো ফুলুরির ঝাল প্রায় 35,000 ভিউ পেয়েছে। ওর ভিডিও বানিয়ে নাম কিনেছে বংভোজন টিম, প্লে বাটনও দিয়েছে ওদের ইউটিউব। কিন্তু সোহিনী, ওর ফলোয়ার বেড়েছে মাত্র 200 জন। না, অতিরিক্ত একটা কাস্টমারও খেতে আসেনি, বরং আসবে আসবে করে অতিরিক্ত খরচ করে রান্না করে গেছে সোহিনী। আর ওই দামি দামি খাবার কম দামে চালিয়েছে কারখানার লোকগুলোর কাছে। সেদিন ফুলুরির ঝাল কত খেটে রান্না করে 2000 টাকা পেয়ে সেদিন বংভোজন টিমকে ভগবান মনে হয়েছিল। আজ মনে হচ্ছে এখানেও বোকা বনে গেছে সোহিনী। জীবনে প্রতিটা পর্যায়ে শুধু বোকা হয়েছে সোহিনী। সেদিন ওরা 2000 টাকা দিল বলে গদগদ হয়ে গেছিল সোহিনী। ভেবেছিল ওরা কত ভালো, সোহিনীর প্রচারের জন্য ওরা কত কি করছে। কিন্তু সোহিনীর জন্য ওরা যা লাভ করছে সেটা দেখলে তো 2000টা কোনো টাকাই না। আবার ফোন করে বলেছিল সোহিনীর হাতের কোনো আমিষ আইটেম ভিডিও করতে চায়। আমিষ তো কত রান্নাই পারে সোহিনী। সকলের মন কাড়তে ঠিক করলো ভেটকি মাছের পাতুরি। পাতুরি তো সবাই বানাতে পারে, কিন্তু সোহিনীর কিছু আলাদা টেকনিক আছে। কলা পাতা না কচু পাতায় হবে সোহিনীর ভেটকির পাতুরি।
নন্দদা ভেটকি মাছ তোলে না, সোহিনীর পাশের দোকান থেকে নগদ টাকা দিয়ে মাছ কিনবে। মশলা সব থাকলেও কিছু বানাতে হবে, তাতেও কিছু খরচ আছে। এটাও ভাবছে টাকা কিভাবে জোগাড় হবে, মাকে কি করে বলবে। কিন্তু এখন মনে হচ্ছে কেন বলবে, কেন করবে ওই বনভোজনের জন্য? ওরা তো অলরেডি জায়গা পেয়েই বসে আছে। খুব অস্থির লাগছে সোহিনীর। উঠে বসলো, জল খেলো কিছুটা পাশে রাখা বোতল থেকে। ঘড়িতে রাত 12টা। অনেক ভেবে সোহিনী লিখে দিল শুভমকে, আমার পরশু হবে না, ভেটকি পাতুরির ভিডিও অন্যদিন করব। বনভোজনের এখন মেম্বার শুভম। শুয়ে পড়লো সোহিনী আবার। ফোনটা হাতে নিয়ে দেখছে, এটা না থাকলেই বোধহয় ভালো হতো। কে বা কারা ওর প্রচার করতো। সোহিনীর চোখে তো এত কিছু পড়তো না, এত কষ্ট হতো না। ওর ছোট ফোনটাই ভালো ছিল, তাতে স্বপ্নগুলো সবুজ ছিল, রান্নাঘরে ভালোবাসা ছিল, কোনো উদ্দেশ্য ছাড়া এই জীবন চলছিল। ফোনে রেখে মাকে জড়িয়ে শুয়ে পড়লো সোহিনী। বুকে হেরে যাওয়ার কষ্ট দূর করতে পারবে একমাত্র মায়েরই গন্ধ, বিমলা মাসির ভাতের হোটেলের ভাত ফোটার গন্ধ। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছবে সোহিনী। পাশে থেকো। কড়াইয়ের গরম তেলে পাঁচফোড়নটা পড়তে চিড়চিড় শব্দ করে সাড়া দিল যেন মশলাগুলো। রান্নাঘর ভরে উঠল মিষ্টি একটা গন্ধে। পাঁচফোড়নের দানা গরম তেলের মধ্যে নেচে উঠতেই এমন সুন্দর গন্ধ বেরোয় যা মন ভরে যায় সোহিনীর। এর ওপরে শাকসবজিগুলো পড়তেই নেশা ধরানো একটা গন্ধ বেরোবে। বনভোজনকে সেদিন না করে দিয়েছিল সোহিনী। ও রান্না করা ভেটকি পাতুরির ভিডিও করতে দেয়নি। কি হতো করে সোহিনীর ভিডিও নিয়ে ওদের নাম ছড়িয়ে যেত চারিদিকে। আর সোহিনী ঘেমে নিয়ে শুধু রান্নাই করে যেত। আর ভেটকি পাতুরির খরচ কম, বিমলার থেকে টাকা চেয়ে এত কিছু করার সাহস সোহিনীর অন্তত ছিল না। আর ভালো লাগেনি, বারবার মনে হচ্ছিল মায়ের টাকায় ফুটানি করছে সোহিনী। ফুটানি তো না হলে এত সেজেগুজে ভিডিও, এত দামি দামি আইটেম, তার একটা খরচ তো আছে, দরকার নেই। অনেক ভেবে সোহিনী ঠিক করলো অল্প অল্প করে নিজের পেজটাই দাঁড় করাবে। সেখানে ভিডিও পোস্ট করবে, সেখান থেকে লাইভে আসবে। আর কোনো দামি খাবার নয়। সোহিনী এই কদিন রীতিমতো পড়াশোনা করেছে, দেখেছে এইসব দামি দামি পদ সবাই বানাচ্ছে আর ভিডিও করছে। পনির, ডিম, চিকেন, মাছ, নানা এসব নিয়ে খেলার সাধ্যই সোহিনীর নেই। ইদানিং মায়ের মুখটা দেখে সাহসও পায় না, এতটাই গম্ভীর আর এতটাই রাগ। মাঝে মাঝে সোহিনীর নিজেকে বড্ড বোকা মনে হয়। ও তো এই হোটেলের একমাত্র রান্নার লোক। আজ যদিও কিছু দাবি করে রান্নার বিনিময়, ওর তো একটা প্রাপ্য আছে। অনেক ভেবেও মাকে বলতে পারেনি বলতে যে আমার পারিশ্রমিক লাগবে, বরং তার পরিবর্তে নিজেকে আরো সংকীর্ণ করছে। বাজারের গাছপাতা সবজি হয়েছে এখনো রেসিপি। ওই দিয়েও সোহিনী জানে ও নিজের হাতের গুণে অপূর্ব স্বাদ আনতে পারবে। গতকালই তো কুন্দরি আর আলু হিং দিয়ে ভেজেছিল, সাথে শুকনো লঙ্কা। ওটাই ভিডিও করে দিয়েছিল সোহিনী নিজের পেজে। প্রচুর মানুষ ভালোবেসেছে, বলেছে তারাও বাড়িতে বানিয়েছিল, অপূর্ব স্বাদ। সোহিনী বুঝেছে পারলেই দর্শক বন্ধুরাই পারবে সোহিনীর স্বপ্ন পূরণে সাহায্য করতে। তাদের ভালোবাসায় সোহিনীকে অনেক দূর অবধি নিয়ে যাবে। আর এই ভালোবাসা একদিনে আসে না। এই ভালোবাসার সূচনা হলো বিশ্বাস, ভরসা। আর সেটাকে আরো দৃঢ় করবে বলেই সোহিনী আজ প্রথম ফেসবুকে লাইভ করছে। একদম ঘরের মেয়ের মতো সেজেছে সোহিনী। একটা হলুদ রঙের তাঁত পড়েছে। সোহিনী খুব সাধারণ, শাড়ি চুড়িদার এগুলোই ওর পোশাক। আর তাতেও কোনো আড়ম্বর নেই। ও এত সাধারণ বলেই হয়তো মাত্র 1 মাসে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে। শাড়ির আঁচল কোমরে গুজে খুন্তি নাড়ছে সোহিনী। গালে কপালে লেগে থাকা ঘামে মুখটা চকচক করছে সোহিনীর। চুলের খোপা আলগা হয়ে ঘরের কাছে পড়ে আছেন। হাঁড়ি চামচ হাতে হাসি মুখে বলে চলেছে, আজ কিন্তু রেসিপি একেবারে পাঁচমেশালি, সব স্বাদ একসাথে। আলু, পটল, কুমড়ো, ঝিঙে, বেগুন, যার বাড়িতে যা সবজি আছে কেটে দিয়ে দিন। এই একমাত্র তরকারি যে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, কারোকে দূরছাই করেন না। আগের দিন কমেন্টে আপনারা বলেছিলেন সোহিনী তেলটা রান্নায় কম দাও, তাই মাত্র 1 চামচ তেলেই পাঁচমেশালি তরকারিটা বানাবো আজ। এইটুকু বলেই কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিল সোহিনী। রান্না করতে করতে সোহিনী দেখলো মোবাইলের স্ক্রিনে কমেন্টের বন্যা। অসাধারণ, দেখে তো খিদে পেয়ে যাচ্ছে। এইসব রান্না কেমন করে শিখলে তুমি মা? কেউ কেউ আবার লিখছে, এত সুন্দর মশলা তুমি বানাও, এটা পরোটা দিয়ে জমে যাবে। সোহিনীর ঠোঁটে হালকা হাসি, খুন্তি দিয়ে নাড়ছে সবজিগুলো। সব উত্তর দেবে ও। হঠাৎ চোখ গেল, একজন লিখেছে, এ তো খুব সাধারণ রান্না, সময় নষ্ট করে কেন দেখব? এইসব প্রশ্ন আসবে সোহিনী জানে, ভালো মন্দ মিশিয়েই তো জীবন। এইসব প্রশ্ন আগে বহু শুনেছে সোহিনী, তাই আর কোনো রাগ হয় না, বরং মনে হয় এই হলো তার পৃথিবী, গন্ধে স্বাদে মানুষের ভালোবাসায় ভরা। আর সেই স্বাদে সোহিনীর নিজের ভবিষ্যৎ হয়তো একেবারে বদলে যাবে, এই স্বপ্নই সে দেখে। তাই তো, কেন দেখবেন, কারণ সোহিনীর রান্নার শেষে কিছু চমক তো থাকবেই। দেখতে থাকুন, সময় নষ্ট হবে না, কথা দিলাম। বলেই মুচকি হেসে পালং শাকটা দিয়ে দিল কড়াইতে। রান্নাঘরের বাইরে হোটেলের কাঠের বেঞ্চে বসে সব দেখছে বিমলা, সোহিনীর মা। চোখে মুখে কেমন যেন কঠোরতা।
বিমলার ভেতরে ভেতরে গুমড়ে উঠছে। আজকাল সোহিনীকে সহ্য হয় না বিমলার। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে মেয়েটা। এসব কি হচ্ছে? এই ফেসবুক লাইভ, এই দামি মশলা, মাছের ঝোল, কে কিভাবে মাথায় ভূত চাপালো ভগবান জানে। এই যে বাইরে এতগুলো লোক খাচ্ছে, কোনো নজর নেই। আরে যাদের জন্য পেটের ভাত জুটছে তাদের অবহেলা করছিস। এই যে পাশে দোকান হয়েছে, যদি ওরা ওখানে চলে যায়। প্রচন্ড ভয় আছে বিমলা, কিছু একটা করতে হবে। এভাবে আর নিতে পারছে না বিমলা। রান্নাগুলো কোনো রকমে করে ছেড়ে দিচ্ছে। খেতে দেওয়া, দেখাশোনা করা সব বিমলা। আর রঞ্জনের বউ সাথে পঞ্চু তো আছেই, ওকেও মাস গেলে কিছু দিতে হয়। লাভের ধন যদি পিঁপড়েই খেয়ে চলে যায়, কি লাভ এই গুমটি খুলে? রাগ হয়ে যাচ্ছে বিমলার। উঠে পড়লো, বাইরে গিয়ে আগে সাইনবোর্ডটা খুলে নেবে। বিমলা মাসির ভাতের হোটেল। গা জ্বলে যাচ্ছে বিমলার। এই নাম লেখার পর হোটেলটা খারাপ চলছে না, তবুই দেখানো বিষয়গুলো তাকে স্বস্তি দেয় না। তার মনে হয় এসব যত চলছে ততই মেয়ে হাতের বাইরে চলে যাচ্ছে। পা উঁচু করে সাইনবোর্ডটা খুলতে গেল বিমলা। আরে মাসি, করো কি? খুলছো কেন? বিমলা পিছন ঘুরে দেখলো সামনে দাঁড়ানো বরুণ। যেমন লম্বা তেমন রূপ, টাকা পয়সাও মন্দ নেই, কারখানার ভালো পোস্টে আছে। এক মুহূর্ত ভেবে ঠিক করে নিল বিমলা বিয়ে দিয়ে দেবে মেয়ের তাড়াতাড়ি। তাহলে এই নাটক, এই ফেসবুক, এই অকারণ আড়ম্বর সব থেমে যাবে। কি ভাবছো? 5 মেশারিতে বিউলির ডালের বড়া দেওয়া যায়? সোহিনীকে ভরসা করে দেখোই না। সোহিনীর মনে আনন্দ। কড়াইয়ে ফুটছে ওর ভাবনা দিয়ে তৈরি ওর স্বপ্ন। ও ভাবছে এই 5 মেশালি রান্নাই তার স্বপ্নের স্বাদ, কিন্তু ও জানে না এই রান্নার গন্ধের ভেতর দিয়ে তার জীবনের কড়াইতে ঢুকে পড়েছে এক নতুন উপাদান, যা হয়তো রান্নার স্বাদটাই বদলে দেবে। তেতো হয়ে যাবে সব। বাবা, মাসি, তোমার মেয়ে তো নায়িকা হয়ে গেছে। দরজার বাইরে দিয়ে সোহিনীকে দেখেই যাচ্ছে বরুণ। ওর চোখের মুগ্ধতা লক্ষ্য করলো বিমলা। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, মানে আলোচনা। রাগে ফুঁসছে যেন বিমলা, আর তাতেই তছনছ হয়ে যাবে। 5 ফোড়ন মানে 5 জনের 5 রকম মতামত। এই দিয়ে জীবনটা শুরু হলেও আসল জয় কিন্তু সত্যেরই হবে। তাই তো দেখো না 5 ফোড়ন কি সুন্দর দেখতে হয়েছে আমার এই তরকারি। এবার গরম গরম রুটি বানাও আর খাও। শেষে সোহিনীকে ভুলে যেও না কিন্তু। আজ লাইভটা শেষ করছি, কাল আবার আসবো নতুন রান্না, নতুন শেখা। টাটা। সুক্ত মানে ঠান্ডা, সুক্ত মানে শান্ত। সুক্ত নিয়েই এলাম আজ, মনটা যে বড় অশান্ত। আমি সোহিনী, আজ বিমলা মাসির ভাতের হোটেল নিয়ে লাইভে চলে এসেছি। সাথে এনেছি সুক্ত না, কাঁচকলার, পেঁপে, আলু, দুধের সুক্ত না। আজ আমার নিবেদন ভাঙাচোরা সুক্ত। এরকমই শুরু করে সোহিনী, রোজ একই ধারায়, শুধু পদের সাথে সাথে ভাষাটা বদলায়। এই দেখো, কড়াইতে ঠিক 1 চামচ তেল দিয়ে মেথি ফোড়ন দিলাম, সাথে তেজপাতার এলাচ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে তাতে ছোট ছোট করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এইটুকুর মধ্যেই কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। নামটা নিয়ে অনেকের উচ্ছ্বাসের শেষ নেই। এইবার এইগুলো পড়বে আর উত্তর দেবে। লাইভের নিয়মটাই এরকম, রান্নার রেসিপি সাথে আসা কমেন্টগুলো পড়তে থাকা। ভাঙাচোরা শুক্তো এমন নাম কেন? একজন জিজ্ঞেস করতে সোহিনী বলল, কারণ এই শুক্তোতে মাছের মাথা ভেঙে দেওয়া হয়। সোহিনী, তুমি পারো, কি মিষ্টি নাম ভাঙাচোরা শুক্তো। এমন নাম দিয়েছো যে উঠে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে যাব পারছি না। এই কমেন্টটা পড়ে হেসে ফেললো সোহিনী, যদিও হাসিটা মেকি। আজ যেন হাসতেও ভালো লাগছে না, ভেতর থেকে ভেঙে গেছে সোহিনী। আজ 1 সপ্তাহ হলো লড়াই চলছে জোর কদমে। না, কারোর সাথে না, লড়াইটা নিজের সাথে নিজের। কি এমন করলো সোহিনী যে মা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল? বিয়েটা তো একটা মেয়ের জীবনের স্বপ্ন। টুকরো টুকরো স্বপ্ন সাজায় মেয়েরা শুধু বিয়েকে ঘিরে। বর হবে, ঘর হবে, তাও যদি পাত্রটা ভালো হতো। ওই বরুণ, ছি, যাকে দেখলেই গা গুলিয়ে ওঠে সোহিনীর। ওর তাকানো, হাবভাব, কথা বলা দেখলেই কেমন অস্বস্তি হয় সোহিনীর। কি করবে সোহিনী এটাই ভেবে পাচ্ছে না। যদি বিয়ে হয় কি করে থাকবে ওর সাথে? ও যে জোর করে বলবে ও যে বিয়ে করতে চায় না, কিন্তু কিসের জোরে বলবে? কি আছে ওর? এই ফেসবুক লাইভ আর 1800 ফলোয়ার। এদের টিকিয়ে রাখতেও যে টাকা লাগে, রোজ নতুন নতুন রান্না, সেগুলোর তো কিছু খরচ আছে। রোজ কি আর বেঁচে যাওয়া সবজি দিয়ে হয়? আজই তো হোটেলের রান্নার পর 1 ফালি লাউ, হাফ বেগুন, মাছের কয়েকটা মাথা ছিল, ওই দিয়ে শুক্তো বানাচ্ছে সোহিনী আজ। এই যে এত মানুষ দেখছে ওর লাইভ, তাদের তো বোকাই বানাচ্ছে সোহিনী একরকম। যা বানাচ্ছে তাই এরা দেখছে ঠিকই, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না। যদি বিরক্ত হয়ে আর না দেখে, যদি ভুল বোঝে সোহিনীকে, বাড়ির লোকই বোঝে না। আর এরা, সোহিনী জানে ও এটাকেও বেশি দিন টানতে পারবে না, টানতে দেবে না বিমলা। হঠাৎ কড়াইয়ে নজর পড়লো, আজ বারবার থেমে যাচ্ছে সোহিনী। এই দেখুন, লাউ জল ছাড়তে শুরু করেছে, আর তাতে ভরে গেছে কড়াই। এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এই জলেই এরা তৈরি হবে। একটু মাখা মাখা হলে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দেব। বলতে বলতে সোহিনী সবজিগুলো দিয়ে দিচ্ছে কড়াইতে। মুখের হাসি যেন ধরছে না। এটা যে লাইভের নিয়ম, হাসি রাখতে হবে মুখে। এবার এটা হতে হতে আবার কমেন্ট পড়বে সোহিনী। আজ বাঁকা কমেন্টগুলো এড়িয়ে যাবে ও।
মন খারাপের দিনে ওগুলো আরো মন খারাপ করে দেবে। সোহিনী তুমি জিনিয়াস, তোমাকে দেখলে বোঝা যায় রান্না একটা শিল্প। কমেন্টটা পড়ে ভালো লাগলো সোহিনীর। বলল, জানো ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসি, তা নিয়ে কম ব্যঙ্গ কথা শুনেছি? এই মেয়ের পড়াশোনা হবে না, বিয়ে দিয়ে দাও। আরে কোথায় লেখা আছে রান্না মানুষ বিয়ে করলেই করে? রান্না একটা আঁকা, কোন রঙের সাথে কোন রং মেশালে ছবিটা ভালো হবে সেটা যেমন একটা ধারণা, রান্নাও তাই। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে সোহিনী। সারাদিনের এই সময়টাই একমাত্র ভালো লাগে সোহিনীর। এই এত মানুষের সাথে গল্প করতে পারে। এদের কারোকে সোহিনী চেনে না, কিন্তু মনে হয় কতই না আপন এরা। বিয়ে হয়ে গেলে তো এগুলো করতে দেবে না বরুণ। আচ্ছা, এরা সোহিনীর জন্য অপেক্ষা করবে রোজ বিকেল 5:30টায়। মনে রাখবে এরা সোহিনীকে। খুন্তি দিয়ে নাড়িয়ে দিল তরকারিটা। এবার মাছের মাথাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিল। ভাঙাচোরা হয়ে গেল মাছের মাথাটা। ঠিক সোহিনীর মনের মতো। কত স্বপ্ন ছিল, বড় রেস্টুরেন্ট হবে, মস্ত 3তলা রেস্টুরেন্ট, লোকজনের ভিড়ে ঠাসা। হোটেল ম্যানেজমেন্ট পাশ করে ছেলে মেয়েগুলো ফ্লোরে ফ্লোরে দাপিয়ে বেড়াচ্ছে। দারুণ সাজাবে সোহিনীর রেস্টুরেন্টটাকে। সাদা নীলের আলো থাকবে, গান বাজবে হালকা শব্দে। যখনই একটু আনমনে থাকে এই একই স্বপ্ন দেখে সোহিনী। একই স্বপ্ন অন্যদিন ভালো লাগে, সুখ পায়, আজ অসহ্য লাগছে। নিজেকে ধমকে আবার স্ক্রিনে তাকালো সোহিনী। একজন লিখেছে, মারে তোর কি আজ মনটা খারাপ? খুব অস্থির লাগছে তোকে। এটা কি কমেন্ট? কে লিখেছে এটা? কেন? এরকম তো মাও কখনো জিজ্ঞেস করেনি। এত আন্তরিকতা। এই যে সোহিনী খাওয়া ছেড়ে দিয়েছে, চুল আঁচড়ায় না, টিপ পরে না। কেন? বিমলার তো নজরে আসেনি, কিন্তু ইনি। ভালো করে পড়লো সোহিনী নামটা, মঞ্জু মুখার্জি। কি মিষ্টি মামা দেখতে, ইচ্ছে করছে বুকে আছড়ে কাঁদে। সামলে নিয়ে বলল, খারাপ বলতে শরীরটা ভালো নেই, ঘুম হচ্ছে না কিছুদিন। তবে এই যে তুমি মা বলে ডাকলে, ব্যাস মন ভালো হয়ে গেল। কেউ কখনো মা বলে ডাকিনি জানো। ধরা গলায় বলল সোহিনী। বারবার কান্না পাচ্ছে। ইচ্ছে করছে বলে, না গো আমি ভালো নেই, আমি আর হয়তো বেশি দিন তোমাদের কাছে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। কিন্তু পারলো না। এইসব কথা পাবলিকের সামনে বলা যাবে না, বলা উচিত না। তাই ঢোক গিলে কান্নাটা গিলে নিল সোহিনী। তারপর লম্বা শ্বাস নিয়ে কড়াইয়ে ঢাকনাটা খুলে দিল। সত্যি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিল, সাথে একটু মেথি গুঁড়ো। মিষ্টিটা আর একটু লাগবে। বলতে বলতে 1 চামচ চিনি দিল আরো। রং দেখে এটা এখন সোহিনী বেশ বোঝে। হঠাৎ মনে পড়লো আদা বাটাটা দিতে ভুলে গেছে। আরেকটা জিনিস ভুলে গেলাম, এতে একটু আদা বাটা দিতে হতো। যখন ভাবেছিল তখন দিতে হতো। এইটুকু খবর দিতেই পেরে শান্তি লাগছে সোহিনীর। না, এরা বড্ড কাছের মানুষ, এদের সাথে চালাকি করতে পারবে না সোহিনী। ও ভুলে যাক, কিন্তু যখন এনারা রান্না করবে কোথাও যেন মনে না হয় সোহিনী ঠকালো। সোহিনী, সোহিনী ডাকতে ডাকতে সোজা রান্নাঘরে চলে এসেছে বিমলা। ক্যামেরা চলছে, সেদিকে কোনো খেয়াল নেই ওর, অথবা খেয়াল পূর্ণ মাত্রায় আছে। তাই হয়তো সোহিনীর লাইফটা বিগড়ে দেবে বলে এসেছে। এই অবস্থায় লাইভ অফ করা যাবে না, তাই বলল, মা একটু বাইরে যাও, আমি আসছি। বিমলা সেই সব না শুনে একটা লাল ঢাকাই জামদানি প্যাকেট থেকে বের করে বলল, এই দেখ বরুণ এনেছে, যা পরে আয়। ও তোকে নিয়ে ওর মামার বাড়ি যাবে আজ, দাদুকে নাত বউ দেখাতে যাবে। ভিডিওর সামনে বলে যাচ্ছে বিমলা, আর দরজার সামনে দাঁত বের করে হাসছে বরুণ। পরনে পাঞ্জাবি, যেন নতুন বর। কি করবে সোহিনী? লাইভ অফ করে দেবে? ভাঙাচোরা শুক্তটা যে পুরো দেখানো হলো না, আর যে দেখাতেও পারবে না, কোনোদিনও পারবে না। আজ শেষ লাইভ ছিল সোহিনীর। ওদিকে কমেন্ট আসতে শুরু করেছে, অভিনন্দন সোহিনী, নতুন জীবন সুখের হোক, অনেক শুভকামনা। সোহিনীর ইচ্ছে করছে বলে, পারলে আমায় বাঁচাও তোমরা, কিন্তু পারলো না। কড়াইয়ে মাছের ভাঙা ভাঙা মাথার মতো ওর বুকটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাতে শুক্তোর সুখটুকুও বেঁচে নেই। আজ এই পর্যন্ত, শুভরাত্রি, সকলে ভালো থেকো, সোহিনীকে ভুলে যেও না। কথাগুলো বলেই বেরিয়ে এলো সোহিনী। শেষ, সব শেষ। মেট্রো থেকে যখন নামলো ঘড়িতে পাক্কা 11:30। ওদিকে টাইম দিয়েছে একটা। সোহিনী ইচ্ছে করেই আগে চলে এসেছে। ঠিকানাটা জানিস তো রে? পলাকে জিজ্ঞেস করলো সোহিনী। এই প্রশ্ন পলাকে করাটাই বেকার, সেটা খুব জানে সোহিনী। কারণ কলেজ ইউনিভার্সিটি সব শেষ করে এখন কোনো কম্পিউটার ট্রেনিং করছে, সেটাও কলকাতায়। সোহিনীও অবশ্য একটা সময় বেশ যাতায়াত করতো এখানে। বাবার চিকিৎসার সময় সোহিনী সবটা করেছিল সেটাই এখানে এসে। কিন্তু সেটা ওই ট্রেন করে শিয়ালদায় নেমে তারপর বাস। মেট্রো পথের দিকে খুব কখনো যেতে হয়নি। বাবার দুটো টেস্টের রিপোর্ট আনতে একবার তারাতলায় যেতে হয়েছিল। তখন অবশ্য রবীন্দ্র সদন থেকে এসপ্ল্যানেড মেট্রো করেই এসেছিল। সাথে অবশ্য পাড়ার রঞ্জনদা ছিল। মেট্রোটা দেখলে সোহিনীর সব যেন কেমন গুলিয়ে যায়। স্টেশনটাই যেন কেমন একটা অন্যরকম, বাইরের কোলাহলপূর্ণ শহরের থেকে সম্পূর্ণ আলাদা। তারপর অবাক লাগে মেট্রোর গেটটা, ইলেকট্রিক সিঁড়িটা। রে চিনি। ধর্মতলা থেকে পার্ক স্ট্রিটের দিকে যেতে পড়ে। আমি দেখেছি গুগলে, মস্ত বিল্ডিং, ওখানেই অফিসটা। হাঁটতে হাঁটতেই বলা বলল, ও মৌলালিতে কম্পিউটার শিখতে যায় সপ্তাহে 3 দিন। আজ ইচ্ছে করে যায়নি। এই সোহিনীকে দেখলে বড্ড মায়া হয় বলার।
এত ভালো একজন স্টুডেন্ট ছিল, বাড়িতে বাবা মাও কম চেষ্টা করেনি। হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল, ওদের বাবা অসুস্থ হয়ে পুরো সংসারটা থমকে গেল। আর সোহিনীর মা মানুষটাকে খুব সামনে থেকে চেনে পলা। অমন সংসারী লক্ষ্মীমন্ত মানুষ দেখা যায় না। বুকে আগলে রেখেছিল স্বামী আর মেয়েকে। হঠাৎ কেন যে এত খারাপ কেন করছে মেয়েটার সাথে? অমন মেয়ের বিয়ে দিচ্ছে বরুণের সাথে। বরুণের কথা ওদের অঞ্চলে কে না জানে, বখাটে বাজে স্বভাবের একটা ছেলে। বিয়েটা তো সাত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, কি ভাগ্যিস বরুণের দাদু মারা গেছে, হাতে সময় পেয়েছে কিছুটা। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক কিনলো পলা, দুজনে মিলে খেলো। তারপর ওকে নিয়ে যাবে পাইনস বিল্ডিংয়ে। ওখানে নিচে একটা শপিং মল আর দোতলায় সেই রেস্টুরেন্ট, পেটুকরাম বাঙালি রেস্টুরেন্ট। ওখানে আজ ইন্টারভিউ দিতে যাচ্ছে সোহিনী। মেসেঞ্জারে যোগাযোগ করেছিল যে এরা সোহিনীর সাথে। ওর লাইভ দেখে পছন্দ হয়েছে, যে কোনো একটা পদ ওকে আজ বানাতে হবে ওদের রেস্টুরেন্টে, সেটাও ওরাই বলে দেবে। পলা মন থেকে চায় সোহিনীর কাজটা হয়ে যাক, কিন্তু পারবে কি এত ভালো কাজটা পেতে? তারপর কি রান্না করতে দেবে সেটাও জানে না। হ্যাঁ রে, যাই দেবে পারবি তো? একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো পলা। সোহিনীর চোখে মুখে যেন খুশির ঝিলিক। এতদিন পর বাইরে বেরিয়ে মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। চারিদিকে এত লোকজন, কোলাহল, গাড়ির আওয়াজ, সব দেখেই মনটা ভালো হয়ে গেছে সোহিনীর। বারবার মনে হচ্ছে সব ভালো হবে, বরুণের থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। সোহিনী কোল্ড ড্রিঙ্কটা খেয়ে হেসে বসলো। পারবো কিনা জানি না, তবে বরুণের হাত থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করব। যে রান্নাই দিক আমি ঠিক করব, আর বরুণের হাত থেকে বাঁচতে এটা করতেই হবে। সোহিনীর চোখে আত্মবিশ্বাস দেখে কিছুটা নিশ্চিন্ত হলো পলা। ওরা দুজনে গিয়ে রিপোর্টিং করলো। তখন ঠিক 1:45, ঢোকার মুখে বড় বড় করে লেখা পেটুকরাম। কি মিষ্টি নামটা! পেটু কথাটা দেখে চোখের সামনে এসে ছোটবেলা নাদুস নুদুস বেটে খাটো ছেলেটার মুখ মনে পড়লো, সুজন। টিফিন নিয়ে সে কি কাড়াকাড়ি! যাই নিয়ে যায় সোহিনী সব খেয়ে নেয়। আর সোহিনীও কি বোকা ছিল, কত অল্পতে কেঁদে ফেলতো তখন। আর এখন বুকের ওপর পাথর চাপা পড়লেও কান্না বেরোয় না। সোহিনী আসুন, আপনি রেডি তো? সোহিনীকে ডেকে ভেতরে নিয়ে গেল। পলা চোখের ইশারায় বুঝিয়ে বলল, যা, সাবধানে, আমি আছি, জিতে আয়। যদিও পলা জানে না চাকরিটা পেয়ে গেলে কিভাবে করবে সোহিনী, মানে বাড়িতে কি বলবে। বরুণ তো প্রচণ্ডভাবে জড়িয়ে গেছে ওদের পরিবারের সাথে। রোজ যায় সোহিনীদের বাড়িতে, রাতে ফেরে। সোহিনী সহ্য করতে পারছে না, তাও করতে হচ্ছে। এত বাজে একটা মানুষ যে সোহিনীর ফোনটাও কেড়ে নিয়েছে বিমলাকে বুদ্ধি দিয়ে। ভাগ্যিস সোহিনীর ফেসবুক পাসওয়ার্ড ছিল পলার কাছে। সোহিনী বলেছিল পলা যেন ওটা খুলে পেজটা ডিলিট করে দেয়। লোকজন হয়তো অপেক্ষা করে সোহিনীর জন্য। খুব সরল সোহিনী, আর বোকাও। ব্যাপারটা কি অত সরল, ওর জন্য অপেক্ষা করবে? তাই আবার হয় নাকি? পাবলিক একদিন দুদিন দেখবে, অন্য কারোর ভিডিও ভালো লাগলে ভুলে যাবে সোহিনীকে। তাও সোহিনী বলেছে বলে ওর অ্যাকাউন্টটা খুলে ডিলিট করতে গিয়ে মেসেঞ্জারটা নজরে পড়ল। পেটুকরাম থেকে সরাসরি যোগাযোগ করেছে। বিজ্ঞাপনটা ছিল রাধুনি চাই। আপনি সোহিনীর সাথে এসেছেন তো? একজন এসে পলাকে জিজ্ঞেস করতে পলা উঠে দাঁড়িয়ে হ্যাঁ বলল। আপনি ভেতরে যান, উনি রান্না করছেন, সামনে ছোট্ট অডিটোরিয়াম আছে, ওখানে গিয়ে বসুন। এখানে লোকজন খেতে এসে বসে তো। লোকটা খুব বিনয়ী হয়ে বললেন। পলাও বুঝতে পারছে বেশ ভিড় হোটেলটায়। একটা জায়গা আটকে বসে থাকলে কাস্টমারদের অসুবিধা হবে। পলা যেতে গিয়ে দেখলো একজনের পাতে বড় বড় গলদা চিংড়ি আর পাতলা ডাল, সাথে কিছু একটা শাকও আছে। তার মানে এটা বাঙালি হোটেল। আর নিশ্চয়ই সোহিনীকে বাঙালি রান্নাই করতে দেবে, আর সেটা করতেই মেয়েটা পারবে জানে পলা। শাকটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছে সোহিনী। তাকিয়ে দেখলো পাশে কত রকমের মশলা। সোহিনী ভাবতো ও রান্নাঘরটাই বোধহয় সবচেয়ে মশলাদার। কিন্তু হায়রে ভগবান, এখানে যে প্রায় 20-25টা কৌটো, কি কি মশলা আছে ভগবানই জানে। পাশে গ্রাইন্ডার আছে, চপার আছে। এত ব্যবস্থা যে ঘাবড়ে যাচ্ছে সোহিনী। দুদণ্ড চোখ বন্ধ করলো। ফেসবুকে লাইভের কথা মনে পড়ছে। ওখানে তো রোজ কত আইটেম বানাতো। কিছু ছিল না, মাত্র কটা সবজি দিয়েও শুক্তো বানিয়েছিল। আর এখানে চোখ খুলে তাড়াতাড়ি কড়াইতে তেল দিল। না, 1 চামচ নয়, বেশি করেই ঢাললো। তাতে গোটা জিরে ফোড়ন দিল, সাথে তেজপাতা। তেলের মধ্যে জিরে পড়ে যে গন্ধটা বেরোলো, সাথে সাথে মনে ছবি আঁকা হয়ে গেল সোহিনীর। কচু শাক আগে রান্না করেনি সোহিনী, কি কি দিতে হয় খুব জানে না, কিন্তু মনে হচ্ছে পারবে। তাড়াতাড়ি তেলে শুকনো লঙ্কা দিল, সাথে 2-4টে গোটা ধনেও দিয়ে দিল। তারপর জল ঝরতে দেওয়া শাকটা দিয়ে দিল। এবার শুরু হবে কড়াইতে লড়াই। সোহিনী দেখলো ছোলা সেদ্ধ করে রাখা আছে, সাথে নারকেল, কিন্তু নারকেলটা খুব বড় করে কাটা। ওগুলোকে চপারে ঢুকিয়ে ঘুরিয়ে নিল। একদম গুঁড়ো হয়ে যাবে না তো? ভয়ে ভয়ে খুলে দেখলো একদম ঠিক আছে, খুব সুন্দর কাটা হয়েছে। ওদিকে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছে সোহিনী। হাতে আর বেশি সময় নেই, আর কিছু করারও নেই যতক্ষণ না হচ্ছে। সামনে তাকিয়ে দেখলো পলা বসে আছে, কিন্তু
সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার সাথে পলা কথা বলছে। এখানে আবার কোন পরিচিত মুখ দেখলো পলা। ভাবতে নাকে আসলো কচু শাকের গন্ধ, বেশ ভালো গন্ধ। এবার খুন্তি দিয়ে নাড়তে নাড়তে শুকাতে হবে, তারপর নারকেলগুলো দিয়ে দেবে। ছোলাটা আগেই দিয়েছিল, না হলে মশলাটা ঢুকবে না ছোলার মধ্যে। একটু চেকে দেখলো আলগোচ্ছে, চাকরিটা বোধহয় হয়ে যাবে। পালাবে সোহিনী, লুকিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে। আর মায়া নয়, সে তো সেটাই চেয়েছে, বেরিয়ে যাক সোহিনী, না হলে বিয়ে ঠিক করতো। সোহিনী দেখলো হয়ে গেছে কচু শাক। এবার সুন্দর করে পরিবেশনের পালা। প্লেটের মাঝখানে তুলে তাতে একটু সর্ষের তেল ছড়িয়ে একটা কাঁচা লঙ্কা বসিয়ে দিল। স্বপ্নের মতো লাগছে দেখতে। কাজটা হয়ে যাবে সোহিনী নিশ্চিত। সোহিনী আজ নিজে হাতে বাজার করেছে। বাঁধাকপি, কচু, ঝিঙে, পটল আর উচ্ছে। বেশ খানিকটা উচ্ছে কিনেছে। অনেক কিছু পরিকল্পনা আছে সোহিনীর। বাঁধাকপি দিয়ে গোবিন্দভোগ চাল, কচু বাটা, ঝিঙের ভর্তা, পটলের ভেতরে নারকেলের পুর দিয়ে দোরমার, উচ্ছে কাসুন্দি, শেষে উচ্ছের ডাল, আর তার উপরে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে। মনে মনে ভাবতে ভাবতে সোহিনী ঘুমটিতে ঢুকছে। ঢোকার মুখে দেখলো বিমলা মাসির ভাতের হোটেলের ব্যানারটা অর্ধেক খুলে ঝুলে পড়েছে। হাসি পেয়ে গেল সোহিনীর। এটাই বোধহয় বিমলা মাসির ভবিষ্যৎ। ও চায় না মায়ের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে খুশি হতে, কিন্তু কি করবে সোহিনী। অনেক বুঝিয়েছে, বরুণ যে ভালো না বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। হোটেলে কাজটা পেয়ে থেকে বুঝিয়েছে কম টাকা নয়, ওরা ওকে মাসে 30,000 টাকা দেবে। যদিও জানে এই টাকাটা পাওয়ার ক্ষমতা সোহিনীর নেই। এই বাজারে এমনি এমনি কেউ টাকা দেয় না। কি আছে সোহিনীর? না ডিগ্রি, না অভিজ্ঞতা। কিছু জিনিস রক্তে থাকলে তার দাম হয় না, কিন্তু সেটাও দাম পায় যদি যথার্থ লোক পাশে থাকে। সোহিনীর ভাগ্যে হঠাৎ যথার্থ লোকটা এসে গেছে, তাই হয়তো সোহিনীর এতটা আত্মবিশ্বাস। সোহিনী ঢুকলো রান্নাঘরে, শাড়ির আঁচলটা গুটিয়ে নিল। আজ বহুদিন পর আবার এখানে এসেছে রাঁধুনির বেশে। অনেকদিন আসেনি, অভিমান করেই আসেনি। বারবার মনে হয়েছে এই রান্নাঘরটাই ওর জীবনের শত্রু, ওর সব সর্বনাশের মূল। আজ এর দায়িত্ব রঞ্জনদার বউয়ের ওপর। ওই এখন সব মশলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। জানে না সোহিনী ওর সে স্বাদ কি থাকবে রান্নায়, যেমন আগে ছিল। বিমলা মাসির ভাতের হোটেল গরিব হতে পারে, কিন্তু তার একটা স্বাদ আছে, ব্র্যান্ড আছে। জানে না সোহিনী এই রঞ্জনদার বউ এই মানটা রাখতে পারবে কিনা। আর জেনেও কাজ নেই, জানলেও সোহিনী কিচ্ছু করতে পারবে না, কারণ আজ রাত পোহালেই সোহিনী কলকাতায় চলে যাবে। হোটেলের 3 বেলা রান্নার দায়িত্ব ওর। না, সব রান্না নয়, যে কোনো বাঙালি নিরামিষ রান্না, তাই বাড়ি থেকে যাতায়াত করা সম্ভব নয়। সোহিনী ভেবেছিল বাড়িতে কি বলবে, মাকে কিভাবে রাজি করবে, কিন্তু ভগবান ঠিক রাস্তা খুলে দিল। যদিও ওর জীবনে ভগবান সশরীরে আছে। বাড়ি থেকে হোটেলের দূরত্ব খুব বেশি ছিল না, সব মিলিয়ে ঘন্টাখানেক, কিন্তু ওই যে 3 বেলার রান্না, এটাই তো সব সমস্যার সমাধান করে দিল। তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিচ্ছে বসে, অনেক পদ রান্না করতে হবে। সকাল 8টায় রান্না বসিয়ে দিয়েছে সোহিনী। ডাল সেদ্ধ করতে দিয়ে সবজি কাটতে বসেছে। আজ সব নিজের হাতে করবে, ঠিক যেমনটা আগে করত। দায়িত্ব হারানোর কষ্ট হচ্ছে সোহিনীর, আজ একটু হবে না। আজ যতই সুদিন আসুক, দুর্দিনের সময়কার উৎসটাকে ভুলে যাবে এতটা বেঈমান সোহিনী অন্তত না। এই রান্নাঘরই তো ওকে শিখিয়েছে রান্না কাকে বলে, কোন মশলার সাথে কোন মশলা মিশলে কেমন স্বাদ হয়। এই রান্নাঘর ওকে পরিচিতি দিয়েছে, আর এই রান্নাঘরই ওকে আবার মিলিয়ে দিয়েছে। মনে পড়ল সোহিনীর আগের দিনের কথা। ইন্টারভিউ দিয়ে বেরোতেই পলা ওকে ওখানে বসিয়ে রাখলো প্রায় আধ ঘন্টা। ওই অডিটোরিয়ামে বসে বকেই যাচ্ছে পলা। ওদিকে টেনশন হচ্ছে সোহিনীর। বাড়িতে একটু আসছি বলে বেরিয়ে পলার বাড়িতে সেজে তারপর সোহিনী ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউ হয়ে গেছে, ফল কি হবে সেটা জানতে পারেনি, বলেছিল পরে জানাবে। কিন্তু পলাকে কিছুতেই নাড়ানো যাচ্ছে না। কার সাথে মোবাইল মেসেজ করে কথা বলছে আর সোহিনীকে আটকে রাখছে। হঠাৎ ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলল, সোহিনী আপনাকে স্যার ভেতরে ডাকছে। কথাটা শুনেই পলা প্রায় ঠেলে পাঠালো সোহিনীকে। সোহিনী ভেতরে ঢুকতেই দেখলো একজন লম্বা চওড়া লোক বসে আছে। সোহিনী ঢুকতেই ওকে বসতে বলল। লোকটার শার্টের রং দেখে সোহিনী বুঝতে পেরেছে এর সাথেই একটু আগে পলা কথা বলছিল। এখনো কথায় কথায় কাদা হয়? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বসা থেকে উঠে দাঁড়ালো সোহিনী, অবাক হয়ে দেখছে কে এটা, কি উত্তর দেবে ও। ইনি পেটুগ্রামের মালিক। উনি কি করে জানলো যে সোহিনীর কথায় কথায় কান্না চলে আসে? রান্নার হাত তো পুরো মায়ের মতো হয়েছে। লোকটা কিছু একটা লিখতে লিখতে বলছে, এক নাগারে বলছে। সোহিনী চুপ করে রয়েছে। এটা বোধহয় ঠিক হচ্ছে না, যদি চাকরি পাওয়াতে এটা বাধা হয়ে দাঁড়ায়। তাই বলল, আপনি খেয়েছেন কচু শাক? জিজ্ঞেস করলো সোহিনী আমতা আমতা করে। লোকটা একটা কাগজ সোহিনীর হাতে ধরিয়ে বলল, 1 তারিখ থেকে জয়েনিং, মাসে 30,000 দিতে পারবো, তবে 6 মাস 12 ঘন্টা ডিউটি করতে হবে। যতদিন না আরেকজন এরকম লোক পাই। 8 ঘন্টা ডিউটির পর বাকিটা ওভারটাইম, সেই মতো টাকা দেওয়া হবে।
কেমন ডাক্তারের প্রেসক্রিপশনের মতো বলে গেল লোকটা। সোহিনী রাজি কিনা একবার জিজ্ঞেস করলো না। সোহিনী বললেন না তো কচু শাক খেয়েছিলেন। এবার সরাসরি তাকালো ভদ্রলোক। খুব সুপুরুষ নয়, কিন্তু তাও কিছু কিছু দৃষ্টি এমন হয় যে বিপরীত পক্ষ থমকে যায়। রান্না আমি অনেকবার খেয়েছি, লাউ ঘন্ট, বিউলির ডাল, পোস্ত। এত ভালো রান্না ঘরে আটকে রাখা ঠিক নয় বলেই তো ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছি। যত ভালো ভালো রান্নার গ্রুপ আছে সব জায়গায়। সোহিনী আবার উঠে দাঁড়ালো। কে আপনি? রাগঢাক না করে জিজ্ঞেস করলো। লোকটা কেটে কেটে বলল, পেটুক। চিড়চিড় করছে কিছু একটা। আপন মনে সবজি কাটতে কাটতে সেই দিনটার কথাই ভাবছে সোহিনী। আজকাল ওই দিনটার কথাই ভাবে সোহিনী। যখন সময় পায় তখনই। একটা দিন শুরুর আগে কেউ জানে না সেই দিনটা তার জন্য কি নিয়ে আসতে চলেছে। সোহিনী তো ধরেই নিয়েছিল ওর সব শেষ। কি করে বুঝবে আবার একটা একঘেয়ে দিন নতুন স্বপ্ন নিয়ে আসবে? সোহিনী নাক টানছে, পোড়া গন্ধ বেরোচ্ছে। বটিটা রেখে সোজা লাফ দিয়ে উঠল। ডালের জল শুকিয়ে নিচে লেগে গেছে। তাড়াতাড়ি ওপর থেকে তুলে নিল সোহিনী ডালটা। বেশি কাঁচায়নি, তাতে পোড়া গন্ধ থেকে যেতে পারে। এবার কড়াইটা বসিয়ে তাতে তেল ঢাললো। একটু গরম হতেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেগুলো ভাজতে দিল। তাতে ছিটিয়ে দিল 8 চামচ হলুদ গুঁড়ো। উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হলে তারপর ডাল সেদ্ধটা দিয়ে দিল। সেদিন সোহিনী ভাবতেই পারেনি পেটুক রাম গিয়ে ওর ছোটবেলার পেটুকের সাথে দেখা হয়ে যাবে। পেটুক শুনেই সুজন বলে চিৎকার করে উঠেছিল সোহিনী। সুজন দাঁত বের করে হাসছে। তুই গেছিলি আমাদের হোটেলে? সোহিনী জিজ্ঞেস করে থমকালো। তুই নাকি তুমি? কি বলতে হবে বুঝতে পারছে না। নাকি আপনি? যতই হোক সুজন ওর বস। সোহিনীর বুঝতে একটু অসুবিধা হচ্ছে না যে চাকরিটা সুজনের দয়াতেই পেল সোহিনী। ভাই, ব্যাঙ্গালোর থেকে সন্তোষপুরে ফিরেই আগে পলার সাথে দেখা করেছি। ওই বলল তোদের অবস্থা, তোদের হোটেলের কথা। একদিন দুপুরে গেলাম, পলাই বলেছিল তুই ওই সময় থাকিস হোটেলে। কাকিমা কাস্টমার ভেবে বসিয়ে দিল খেতে। আমিও ভিড়ের মধ্যে ভুল ভাঙাতে না পেরে বসে পড়লাম। বিউলির ডাল আর আলু পোস্ত, উফ, মুখে লেগে গেল। রাঁধুনির খোঁজ নিতে জানলাম সোহিনী দেবী রাঁধুনি। তখন থেকে প্ল্যানটা ছিল। তারপর আরো কয়েকবার গেছি ভিডিও করতে। আর শতরূপাদিকে আমি তোর ফোন নম্বর দিয়েছি। ও খুঁজছিল একজনকে যে ওর মৃত বাবার জন্য রান্না করে দেবে। আমি খুঁজে দিয়েছি তোকে। শতরূপাদি আমার পাশের বাড়িতেই থাকে। সোহিনী, এই সোহিনী। ভাবনার মাঝেই সোহিনী দেখলো পেছনে বরুণ এসে দাঁড়িয়েছে, একদম ঘাড়ের কাছে। মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে। কোথাও যাবি না তুই শালি? কলকাতায় গিয়ে সুজনের সাথে ফষ্টি নষ্টি করবি? ভাবছিস কি আমি জানি না? কে তোকে চাকরি দিয়েছে? ওই তো পচা খাবার রাধিস। বড় রেস্টুরেন্টের রাঁধুনি এমনি এমনি হওয়া যায়? জড়িয়ে জড়িয়ে বলছে বরুণ। সোহিনীর একটু ভয় লাগছে। আশেপাশে কেউ নেই। সবে ঘড়িতে 8:30। আজ সকাল সকাল রান্না সারবে, নিজের হাতে খাওয়াবে পলাশ আর সুজনকে। চাকরি পাওয়ার আনন্দের ট্রিট। ওরাই চেয়েছে এই সব খেতে। চল, আমি সিঁদুর এনেছি, পরিয়ে দিই। বলেই বরুণ হাতের কাগজ থেকে বের করলো সিঁদুর। কি করবে এবার সোহিনী? এই সব মাতালদের কিভাবে শায়েস্তা করবে জানে না। ফোন করবে কি একবার সুজনকে? না, অত সময় নেই। এদিকে কড়াইতে ডাল ফুটছে, তেঁতোর ডাল, উচ্ছে দিয়ে ডাল। এটা খেতে প্রথমে তিতকুটে লাগলেও শেষে অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়। এই ডাল যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। বরুণ সিঁদুর নিয়ে সোহিনীর প্রায় সিথির কাছে। সোহিনী হাতা করে তেঁতোর ডাল তুলে ছিটিয়ে দিল বরুণের মুখে চোখে। গরম গরম তেঁতোর ডাল যে আত্মরক্ষার জন্য উপযোগী ভাবতে পারেনি সোহিনী। চোখ ধরে বসে পড়ল বরুণ। ফোন করলো সোহিনী। তাড়াতাড়ি এসো, দেখে যাও কি হয়েছে। না, সুজনকে নয়, পলাকেও নয়, বিমলাকে ফোন করলো। দেখে যাক মানুষ চেনার ক্ষমতা ওনার কতখানি। বরুণ বসে আছে চোখ ধরে আহতের মতো, হাতটা সামনে রাখা। সোহিনী সেটা ভালো করে পাড়িয়ে ওদিকে গেল। বাকি সবজিগুলো কাটতে হবে যে, রান্না করবে, তারপর তো খাবে সুজন। ওর শুভাকাঙ্ক্ষী বা হয়তো আরো অনেক কিছু। আমি ভাবতেই পারছি না তুই পেটুক গ্রামের মতো একটা বড় রেস্টুরেন্টের মালিক। গঙ্গার পাড়ে পা দুলিয়ে দুলিয়ে চা না খেতে খেতে বলল সোহিনী। 1 মাস হয়েছে জয়েনও করে গেছে সোহিনী। আজ শনিবার, 3টেতে ছুটি সোহিনীর। তারপর আবার সোমবার। রবিবারটা ছুটিই থাকে, তাই শনিবার দিন বাড়ি ফিরে যায় সোহিনী মায়ের কাছে। রবিবারটা স্পেশাল কুক আসে পেটুগ্রামে। বড্ড ভিড় হয় ওই দিন। হয়তো কর্তৃপক্ষ এখনো ভরসা করতে পারেনি সোহিনীকে। আর সোহিনীও তাতে দুঃখ পায়নি, কারণ ওই একটা দিন ওর নিজের রান্নাঘরে গিয়ে রান্না করতে ভালো লাগে ওর। ছোট্ট অথচ শান্তির। অন্যের রান্নাঘরে ঢুকে বুঝেছে সোহিনী পরাধীনতা কাকে বলে। আর যেই ভয়টা পাচ্ছিল সেটা আর নেই। বিমলা সেদিন বরুণকে অমন মদ্যপ অবস্থায় দেখে রেগে গিয়েছিল। সাথে ভয়ও পেয়েছিল। বুঝতে পেরেছিল মেয়ের নিরাপত্তা খুঁজতে গিয়ে বিপদে ফেলে দিচ্ছে। সাথে সাথে কারখানা লোকজন ডেকে ওকে বের করে দিয়েছিল গুমটি থেকে। তারপর বরুণের কি হয়েছে আর খোঁজ নেয়নি সোহিনী। পরের দিন ভোরে বেরিয়ে এসেছিল সোহিনী নতুন জীবনের পথে। একবারও পিছু ডাকেনি বিমলা। শুধু সোহিনী বলে দিয়েছিল চিন্তা নেই, সুজন ওর সাথে আছে। কলকাতার বুকে অনেকগুলো ফ্ল্যাট সুজনের। বেলেঘাটাতে সুজনের দিদিমার ফ্ল্যাটে সোহিনী থাকে। দিদিমা মানুষটার বয়স হয়েছে, তাই সোহিনীকে পেয়ে বড্ড খুশি। তারপর যখন জেনেছে সোহিনী ওর
একমাত্র নাতির বন্ধু? কি বলছিলি? ফোন সেরে জিজ্ঞেস করলো সুজন। শনিবারটায় দুজনে একটু দেখা করে, একসাথে সময় কাটায়, না হলে সারা সপ্তাহে দেখা কোথায় হয়? অনেকগুলো প্রশ্ন মাথায় আসে সোহিনীর। এত অল্প বয়সে এত কিছু করলো কি করে সুজন? জীবনের অর্ধেক সময় তো দার্জিলিংয়ে, বেঙ্গালুরু কাটিয়েছে, বিজনেস ম্যানেজমেন্ট পড়েছে সুজন। শুধু ওইটুকুই জেনেছে সোহিনী, এর বেশি আর সম্ভব হয়নি। মানে অনধিকার চর্চা করতে যায়নি। দুজনের বৈষম্যটুকু বেশ বোঝে সোহিনী। বলছি, এত বড় কিভাবে হয়ে গেলি? কলকাতার বুকে দুটো রেস্টুরেন্ট, বার, আবার একটা অফিস। সোহিনী বলতে মাঝপথে আটকালো সুজন। এই যে এত কিছু দেখছিস, কিচ্ছু আমার না, সব আমার বাবাদের। এক আমার পুরনো বাবা, এক আমার নতুন বাবা। জানতিস তো, আমাকে ছোটবেলা দার্জিলিংয়ে কনভেন্টে পাঠিয়ে দিয়ে দুজন এই দুটো সংসার পেতেছিল। মানে বুঝলি তো, আমার দুটো মা, দুটো বাবা। কত অভিমান, রাগ, দুঃখ, কত কি ঝড়ের শেষে বুঝলাম ওসব করে লাভ নেই। আখের গোছাও, দিনের শেষে আমি একাই। এই যে পেটুগ্রামের মালিক মিস্টার অশোক সিংহানিয়া আমার নতুন বাবা। ঘটনাচক্রে আমার মা ওনাকে দ্বিতীয়বার বিয়ে করেছে, কিন্তু আর বাবা হওয়ার সুযোগ করে দেয়নি। কিন্তু আমার নিজের বাবা সুনীল বসাক, মানে বসাক টেক্সটাইলের মালিক, সেও বিয়ে করেছে। তার ঘরে একটা মেয়ে, আমার বোন। বলি খানিকটা চানা মুখে ঢেলে চিবোতে চিবোতে চোখ বন্ধ করলো সুজন। বাবা মা যদি ঠিক না হয়, সন্তানের অনেক জ্বালা। এই যে সোহিনীর মা, হয়তো মেয়ের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছিল। সোহিনী দেখলো সুজন চোখ বন্ধ করেই আছে, হাতটা ধরবে কিনা বুঝতে পারছে না। এখনো বন্ধু নামে যে ওরা মেলামেশা করে, এর বেশি অধিকার দেয়নি সুজন ওকে। কেচ্ছা, বুঝলি, জীবনভর শুধু কেচ্ছা। যখন কনভেন্ট থেকে ফিরলাম তখন মন থেকে ভালোবাসা শব্দটাই ফ্যাকাশে হয়ে গেছিল। মন বলতো ওসব সস্তার অনুভূতি ছাড়ো, যেখানে লাভ সেখানে থাকো। তাই তো এয়ারপোর্ট থেকে সোজা মা আর মিস্টার সিংহানিয়ার সাথে চলে গেছিলাম ওদের যাদবপুরের বাড়িতে। ভাই, ওটা বাড়ি নাকি রাজপ্রাসাদ বুঝতে পারছিলাম না। সেদিন মাকে জীবনে প্রথম ভালো লেগেছিল, বুদ্ধিমান লাগছিল। ওনার উচ্চাকাঙ্ক্ষা ছিল বলে দুটো বড়লোক বাবা পেয়েছিলাম। বুঝেছিলাম সিংহানিয়ার থেকেও বড় কারোকে দেখলে আমার তিনটে বাবাও হতে পারে। বলে খিলখিল করে হাসছে সুজন। আমার নতুন বাবাই চেয়েছিল আমি ম্যানেজমেন্ট পড়ি। আমার পুরনো বাবার সেই দিক থেকে কোনো খেয়ালই ছিল না। ও তখন মেয়ে আর বউ নিয়ে ব্যস্ত। নতুন বাবাই সব ব্যবস্থা করে দিল। আমি পড়াশোনায় খারাপ ছিলাম না, কিন্তু তাও বেঙ্গালুরুতে নামী ইনস্টিটিউটে আমার পড়াশোনার ব্যবস্থা হয়ে গেল রাতারাতি। ভাবতে পারিস, টাকা থাকলে ভূতের বাবার শ্রাদ্ধ হয় এখানে। তখন বুঝলাম গুলি মার, ভালোবাসার আগে নিজেটা গুছিয়ে নে। এদিকটা তো গুছিয়ে ফেলেছি, কিন্তু আমার বাবার মানে যেটাতে আমার আইনগত পুরো অধিকার, সেটা ছেড়ে দেবো, সেটা তো হয় না। তাই ম্যানেজমেন্ট পড়ে ফিরে সোজা সোনারপুর। ওখান থেকে একটা অফিস বাগিয়েছি। এর ওর থেকে যা যা পাওয়ার পেয়ে গেছি, তোকেও পেয়েছি। অপূর্ব রান্না তোর। পেটুগ্রামে বাঙালি কাস্টমারের ভিড় দেখেছিস? চানা চিবোতে চিবোতে বলছে সুজন। সুজনের কথায় অবাক লাগছে সোহিনীর। ওর মা যখন ওর সাথে এমন করলো, ও তো কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু এই সুজন, কষ্ট হয় না তোর? মনে হয় না কোনো সম্পর্ক তোর জীবনে টিকলো না? না রে, আমি বুঝে গেছি সম্পর্ক বলে কিছু হয় না। যেখানে লাভ সেখানে সম্পর্ক। ইচ্ছে আছে নিজের, মানে নিজের একটা কিছু করা বলেই ভাবছে সুজন। সোহিনী ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কি করবি? সোহিনীর হাতটা হাতে তুলে নিয়ে সুজন বলল, সন্তোষপুরের রাসমণি মোড়ে বাঙালি রেস্টুরেন্ট, চেইন নাম বিমলা মাসির ভাতের হোটেল। শুনে চমকে গেছিল সোহিনী। এটাই তোর স্বপ্ন? কিন্তু সুজন কি করে জানলো? মন ভালো হয়ে যাওয়ার কথা সোহিনীর, কিন্তু না, হচ্ছে না তো। কষ্ট হচ্ছে, খুব কষ্ট। সোহিনী তো ভাবতো সুজন ভালোবেসে সোহিনীর পাশে আছে, কিন্তু না, ও ভুল ছিল। সুজন সব ক্যালকুলেশন করে সোহিনীর স্বপ্ন কিনতে এসেছে। কিন্তু সোহিনীর স্বপ্ন শুধুই সোহিনীর, আর সেটা পূরণ করবেও নিজে, সুজন নয়। সুজন তো নিজের মুখেই বলেছে, যেখানে লাভ সেখানে সুজন। না হলে সত্যি তো সোহিনীর মতো পাতি একটা মেয়েকে কেন পাত্তা দেবেও? গুমটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলোই ভাবছে সোহিনী। গুমটিটা পুরো গুড়িয়ে দিয়েছে। বুকটা খা খা করছে সোহিনীর। দাদুর, বাবার, মায়ের সামনে সোহিনীর পরিবার দাঁড়িয়েছিল এই গুমটির আয়ে। সব শেষ। চোখ দুটো ভিজে গেল সোহিনীর। দুদণ্ড ভেবে মুছে ফেললো চোখ দুটো হাতের তালুর উল্টো দিক দিয়ে। আর 4 বছরে অনেক বড় হয়ে গেছে সোহিনী। সুজনকে অনেক কিছু শিখিয়েছে ফালতু ইমোশনের কোনো দাম নেই। তাই তো সোহিনী পেটুগ্রাম ছেড়ে এখন আরো বড় রেস্টুরেন্টে চাকরি করছে। পেটুগ্রামেরই প্রতিযোগী ডাল ভাত। সোহিনী পেটুগ্রামে চাকরি করতে করতে প্রাইভেটে হোটেল ম্যানেজমেন্টটা পড়েছে ঠিকই, কিন্তু ডাল ভাতে ইন্টারভিউ দেওয়ার সময় দেখলো ওর ওই সার্টিফিকেটটার কোনো দামই নেই। শুধু পেটুগ্রামে রাঁধুনি বলেই ওর দাম ততদিনে অনেকখানি হয়ে গেছে। পেটুগ্রামে রেজিগনেশন দিতে সুজন কথা বলতে এসেছিল সোহিনীর সাথে। বোঝাতে চেয়েছিল, বিয়ে করার প্রস্তাবও দিয়েছিল। না, সোহিনী আবেগে ভাসেনি, কারণ ততদিনে সোহিনী বুঝে গেছে সুজন ওদের ওই চালু দোকানটা চায়। ওখানে ওর নিজে কিছু করবে, নাম দেবে সোহিনীর স্বপ্ন পূরণ। সোহিনী কিছুতেই হতে দেবে না। মালিকানার প্রশ্ন এসে যাবে। সুজন বিয়ে করতে চাইছে সোহিনীকে, কিন্তু না, সোহিনী সুজন
সুজনকে দেখে বুঝেছে জীবনে কোনো সম্পর্কেরই কোনো দাম নেই, না বাবা মায়ের না স্বামী স্ত্রীর। সোহিনী এখন খুব স্বার্থপর, সেটাও সুজন শিখিয়েছে। তাই তো সোহিনী বেরিয়ে এসেছে সুজনের সীমানা থেকে। ডাল ভাতে ঢুকে বুঝেছে সোহিনী ওর পায়ের তলার জমি এখন বেশ শক্ত। ব্যাংকে গিয়ে ওর পে স্লিপ দেখিয়েছে, তাতে বিজনেস লোন হয়ে গেছে। লাগেনি কারোকে, ব্যাংক থেকে জমি দেখে গেছে, কাজ শুরু হয়ে গেছে। পুরনো যা ছিল ভেঙে দিয়েছে, এখন শুধু সবকিছু নতুন হওয়ার পালা। সোহিনী দেখলো ওর বানানো বিমলা মাসির ভাতের হোটেল ব্যানারটা রাখা আছে সাইডে, ছেঁড়া ছেঁড়া ধুলোয় মাখা। সোহিনী তাড়াতাড়ি তুলে একটা লাঠির সাথে আটকে পুঁতে দিল খালি জমিতে। পাশের বইয়ের দোকান থেকে একটা কালো মার্কার কিনে আনলো, ওপরে ফাঁকা জায়গায় মার্কার দিয়ে লিখে দিল, শীঘ্রই আসছে বিমলা মাসির ভাতের হোটেল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।